সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে ছিলাম ইউজার ক্রিয়েশন, এগুলো তো শুরুর দিকে করা ছিল, প্লাস ইউজারের বেশ কিছু সেটিংস আমরা দেখছিলাম, গ্রুপটাতে টাচ করতে পারিনি। এখন ইউজারের সেটিংস এর মধ্যে আমরা আজকে দেখবো হচ্ছে কিভাবে একটা ইউজারের মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করতে পারি। হুম। আচ্ছা, আগে লেখা থাকতো হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখন মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন লেখার কারণটা কি? রিজনটা কি আসলে? মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন লেখার কারণ এটা অ্যাপ বেসড হতে পারে বা মোবাইলের মানে যেটা ফোনে আমরা বলি ওটিপি হচ্ছে, যেতে পারে। বাট এখন টু এফ এ না দিয়ে মাইক্রোসফট অথবা সবগুলো যারা এই ধরনের সার্ভিস দিচ্ছে লিখে থাকে হচ্ছে এমএফএ। ভেরি সিম্পল, মানে আপনি অথেন্টিকেশন যখন দুইয়ের অধিক হবে তখন সেটাকে তো আর মানে টু এফ এ বলা যাবে না, তাই না? আগে সাধারণত আমরা যেটা করতাম শুধুমাত্র মেইলের মাধ্যমে অথেন্টিকেশনের কাজটা করতাম, প্লাস আমাদের হচ্ছে ফোনের মেসেজ হোক অথবা ফোন কলের মাধ্যমে, মানে দুইটা অপশন থাকতো। বাট এখন আসলে আমাদের আরো অনেক ধরনের অথেন্টিকেশন মেথড চলে আসছে, এই জন্য আমরা বলছি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। মানে সেটা আমরা অ্যাপস দিয়ে করতে পারি, বিভিন্ন হার্ডওয়্যার টোকেন আছে সেগুলো দিয়ে করতে পারি, ফোন দিয়ে করতে পারি, মেইল দিয়ে করতে পারি। বুঝতে পেরেছেন? যার কারণে আমরা নামটা একটু চেঞ্জ করে নিয়েছি, যেটাকে আমরা বলছি এমএফএ, অথবা এটাকে ফুল মিনিং হচ্ছে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। ক্লিয়ার সবাই? আচ্ছা, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা কেন ইউজ করবো এটা আমরা সবাই জানি, যাতে আমাদের সিকিউরিটি লেভেলটা মানে আরেকটু এক্সট্রা সিকিউরিটি আমরা এনশিওর করতে পারি ইউজারের জন্য। কারণ একটা ইউজার নেম পাসওয়ার্ড অথবা ইউজার ক্রেডেনশিয়াল এটা আমাদের জন্য এনাফ না। যদি কখনো মানে ইউজার পাসওয়ার্ডটা কোনো কারণে লিক হয় অথবা কোনো কারণে হচ্ছে এক্সপোজ হয়ে যায়, দেন সেক্ষেত্রে আমাদের যদি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনটা এনাবল করা থাকে, এটা আমাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট, যে কোডটা না দেওয়া পর্যন্ত সে ওই সিস্টেমে লগ ইন করতে পারবে না। সো আমরা একটু দেখি, এর আগে আমরা যতগুলো ইউজার ক্রিয়েট করেছি প্লাস লগ ইন করছিলাম, আমাদের কিন্তু বাই ডিফল্ট মাল্টিফ্যাক্টর এটা এনাবল করা থাকে না। আর এখনকার সিস্টেম যেগুলো মাইক্রোসফট 365 এর, সে 14 দিনের আপনাকে একটা সুযোগ দেয়। মানে ব্যাক এন্ড থেকে আমরা চাইলে সিকিউরিটিটা এনাবল রাখতে পারি, বাট আমি সিকিউরিটিটা ডিজেবল করে রেখেছি। যদি আপনি সিকিউরিটিটা এনাবল করে রাখেন তাহলে যেটা হবে, ও আপনাকে বারবার হচ্ছে অথেন্টিকেশনটা, যে কোনো একটা অথেন্টিকেশন মেথড এখানে অ্যাড করতে বলবে। আর যদি সিকিউরিটিটা ডিজেবল করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে আর এনাবল করতে বলবেন। আচ্ছা, এখানে যখন সিকিউরিটিটা এনাবল থাকবে, ও ফার্স্টে 14 দিন আপনাকে সময় দিবে, মানে আপনি 14 দিন পর্যন্ত স্কিপ করতে পারবেন। দ্যাট মিনস 14 দিনের মধ্যে আপনি যদি মাল্টিফ্যাক্টর এনাবল না করেন, অথেন্টিকেশন মেথড কোনো এনাবল না করেন, এরপরও আপনি আপনার সিস্টেমে লগ ইন করতে পারবেন। বাট 14 দিন যখন ক্রস করবে, এরপর অবশ্যই আপনাকে কোনো না কোনো অথেন্টিকেশন মেথড অ্যাড করে দেন হচ্ছে সিস্টেমে ঢুকতে হবে। এটা সুযোগ আর নাই। এখন যদি ব্যাপারটা এমন হয় যে আমি আসলে টোটালি এটা চাচ্ছি না, তাহলে এটারও ব্যবস্থা আছে। আমরা চাইলে একদম রুট লেভেল থেকে এই সিকিউরিটিটা ডিজেবল করে দিলে এটা আর কখনো চাইবে না। আপনারা এর আগেও খেয়াল করেছেন, আপনারা আগে ইসে অফিসে কাজ করেন যে এটা চায়, কিন্তু আমি যতবারই লগ ইন করছি আমার কিন্তু চাচ্ছে না। এটা খেয়াল করেছেন কিনা? কারণ আমার সিকিউরিটি অফ করা আছে। আচ্ছা, এই সিকিউরিটি অফ করা থাকলেও আপনি যদি এডিশনালি অথবা স্পেসিফিক কোনো ইউজারের মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করতে চান, সেটাও সম্ভব। এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের পলিসিটা কি হবে, মানে কোন কোন মেথড দিয়ে আপনি আসলে এমএফএটা কনফিগার করতে চান, সেটাও আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখে আসি একটা সিকিউরিটি একদম রুট লেভেল থেকে কোথায় অফ অন করতে হয়, এটা আমাদের জন্য জানাটা খুবই জরুরি। সো এটা অফ অন করতে গেলে আমাদেরকে যেতে হবে ফার্স্ট অফ অল মাইক্রোসফট এন্টার আইডি, দ্যাট মিনস অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি, যেটা নাম দিচ্ছে মাইক্রোসফট অ্যাডমিন সেন্টার, নাম দিচ্ছে আইডেন্টিটি। সো আমরা চলে যাব এখানে, সরি না, এটা হচ্ছে এক্সচেঞ্জ। এখান থেকে আমাদেরকে যেতে হবে প্রপার্টিস। এই ট্যাব, এই সেটিংস গুলো কিন্তু একটু চেঞ্জ হয়, মানে সবসময় যেখানে থাকবে ব্যাপারটা এমন না। একটু নিচের দিকে আসবো, দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে ম্যানেজ সিকিউরিটি ডিফল্টস, না বাই ডিফল্ট হচ্ছে এটা এনাবল করা থাকে। আমি যখন টেনান্টটা ক্রিয়েট করেছিলাম তখনই হচ্ছে ডিসেবল করে রেখেছিলাম, এই কারণে যাতে করে আপনাদেরকে পরবর্তীতে বোঝানো যায়, বোঝানোর সুবিধার জন্য। আচ্ছা,
এটা আমরা যখন এনাবল করব তাহলে যেটা হবে, এখন থেকে আমি যখন সিস্টেমে লগ ইন করবো ও আমাকে বলবে যে কোনো একটা অথেন্টিকেশন মেথড আপনি অ্যাড করেন। বাট এটা আমরা কতদিন পর্যন্ত এ করতে পারবো, এই সুযোগটা পাবো অথেন্টিকেশন মেথড অ্যাড করা ছাড়া? 14 দিন। এটা এই টাইম পিরিয়ডটা হয়তো মাইক্রোসফট চেঞ্জও করতে পারে, এটা আসলে কোনো ইয়ে না, স্ট্যান্ডার্ড না, মাইক্রোসফট তার মতো করে করে দিয়েছে। আচ্ছা, এরপর যদি যদি চান যে না আমি আসলে এটা চাচ্ছি না, এটা আমার জন্য একটা ঝামেলা, তাহলে আপনাকে যেটা করতে হবে ম্যানেজ সিকিউরিটি ডিফল্টস, এখান থেকে আপনাকে ডিসেবল করতে হবে। বাট ডিসেবল করার জন্য একটা রিকমেন্ডেশন আপনাকে দিতে হবে, মানে কেন আপনি ডিসেবল করতে চান, আপনার অসুবিধাটা কোথায়? কারণ আমরা সবসময় চাই যে সিকিউরিটিটা এনাবল থাকুক, ডিফল্ট যে সিকিউরিটি সেগুলো। যখন আপনি ডিসেবল করবেন তখন আপনাকে মেনশন করতে হবে যে কি কারণে আপনি চান। আপনি যদি এগুলোর থেকে কোনোটাই মেনশন করতে না চান, আদার্স দিয়ে কিছু একটা লিখে দেবেন ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কিছু একটা না লেখা পর্যন্ত এটা ডিসেবল করতে আপনি পারবেন না। ধরুন যে আপনি লিখে দিলেন নো নিড, দেন হচ্ছে আপনি সেভ দিবেন। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এটা এনাবেল ডিজেবল করলে তো সব ইউজারের উপরে তো ইম্প্যাক্ট পড়বে, তাই না? রাইট, পুরো টেনান্টের উপরে, সমস্ত ইউজারের উপরে ইম্প্যাক্ট পড়বে। তাহলে এটা কি মানে ইন্ডিভিজুয়ালি যদি চাই যে আমি ইউজারকে রাখতে চাই বা রাখতে চাই না একটা দুইটা ইউজার, সেটা কি সম্ভব হবে? হ্যাঁ, সেটা সম্ভব হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে সিকিউরিটি ডিপোজিটটা ডিসেবল করে দিবেন। ডিসেবল করা মানে কি, কারো উপরে এখন পলিসিটা নাই। হ্যাঁ, নো নিড, নো নিড, নো নিড দিয়ে আপনি সেভ দিলেন। ওকে, ডিসেবল হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন স্পেসিফিক কোনো ইউজারের উপরে মাল্টিফ্যাক্টরটা এনাবল করতে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে ডিফল্ট ডিসেবল করা থাকুক, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা যেটা করব মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনটা স্পেসিফিক ইউজারের জন্য এনাবল করব। বুঝতে পারলাম? আচ্ছা, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে ক্লিক করব। এখানে বেশ কিছু সেটিংস আমাদের আছে, মানে আপনি কি কি মেথডে করতে চান, ইউজারের জন্য কি কি সেটিংস আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, নাকি ডিফল্ট যেটা আছে সেটা। এখানে দুইটা ট্যাব, এই ট্যাবটা একটু বুঝতে আমাদের অসুবিধা হয়। এখানে দুইটা ট্যাব, একটা হচ্ছে ইউজার্স, আরেকটা আছে সার্ভিস সেটিংস। এই সার্ভিসটা ইউজ করার জন্য কি কি সেটিংস আমাদের আছে। তো আমরা ফার্স্ট অফ অল একটু সেটিংসটা একটু চেক করে আসি যে কোন কোন মেথডে আমরা আসলে এমএফএ করতে চাই। আননেসেসারি মেথড আমার শুধু শুধু রাখার দরকার নাই। একটু খেয়াল করি, এগুলো যদি আপনি আরো বেশি সিকিউর করতে চান একটু পরে নেবেন। মেইন কাজ হচ্ছে আমাদের এখানে মেথড, কোন কোন মেথডে আমরা করতে চাই। টেক্সট মেসেজ টু ফোন, ফোনে একটা টেক্সট মেসেজ যাবে, এটা থাকবে, এটা ডেফিনেটলি থাকবে। এছাড়া আমরা চাইলে কি করতে পারি, নোটিফিকেশন থ্রু মোবাইল অ্যাপস, মোবাইল অ্যাপস এর মাধ্যমে আমরা এই এমএফআইটা এনাবল করতে পারি। এবং সেই মোবাইল অ্যাপসটার নাম হচ্ছে আমাদের মাইক্রোসফট অথেন্টিকেটর। ওটা দেখে আসি অ্যাপসটা। সো মাইক্রোসফট অথেন্টিকেটর, এই অ্যাপসটা আপনি ফোনে নামিয়ে নেবেন, সেটা প্লে স্টোর থেকে হোক অথবা অ্যাপ স্টোর থেকে। দেন হচ্ছে কনফিগার করলে হয়ে যাবে। আচ্ছা, অবশ্যই আপনারা যেটা করবেন, অনেক ধরনের অথেন্টিকেটর আছে, অবশ্যই চেক করে নেবেন যে মাইক্রোসফট কর্পোরেশন কথাটা লেখা আছে কিনা। হ্যাঁ, এটা মাইক্রোসফটের নিজস্ব। সো এটা গেল একটা মেথড, অথেন্টিকেটর অ্যাপস এর মাধ্যমে। আরেকটা হচ্ছে ফোন কল অথবা টেক্সট মেসেজ, এটা তো আমাদের থাকছেই। পাশাপাশি লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি, ভেরিফিকেশন কোড ফ্রম মোবাইল অ্যাপস অর হার্ডওয়্যার টোকেন। আমরা কি হার্ডওয়্যার টোকেনটা বুঝি? হার্ডওয়্যার টোকেন কি জিনিস? ব্যাংকগুলো, ব্যাংক অথবা টেলকো গুলো সাধারণত তারা ইউজ করে থাকে হার্ডওয়্যার টোকেন। আপনার মুভি দেখে থাকবেন, এটা আলাদা একটা ডিভাইস। এই ডিভাইসের সঙ্গে আপনার এই অ্যাপস গুলোর অথবা টুলটার ইন্টিগ্রেশন করাতে হয়। এই যে এগুলো আপনারা দেখেছেন হয়তোবা। সাধারণত ব্যাংকগুলো যেটা করে যে যখনই কনফিগার করবে, এই ওটিপিটা, এটাকে আমরা তো ওটিপি বলি, অন টাইম পাসওয়ার্ড, এই ওটিপিটা আসবে কোথায়? আপনার ফোনে আসবে না, আপনার অ্যাপসেও আসবে না, আসবে কোথায়? এই ডিভাইসে। এই ডিভাইসে ওটিপি আসার পরে, ওটিপিটা দেওয়ার পরে দেন হচ্ছে আপনি সিস্টেমে লগ ইন করতে পারবেন। বাট এটা তো আসলে এমনিতেই হয় না, এটার বেশ কিছু কনফিগারেশন আছে এবং এটার জন্য আলাদা ভেন্ডর আছে।
তাদেরকে বললে ওনারা হচ্ছে এই সিস্টেমগুলো করে দিবেন, এই ডিভাইসগুলো কেনা প্লাস এটার সঙ্গে ডিভাইসের যে ইয়েটা আছে সফটওয়্যার আছে সেটার সঙ্গে কিভাবে ইন্টিগ্রেশন হবে, যেমন অনেকে আরএসএ টোকেন ইউজ করে, তারপর এছাড়া অনেক ধরনের ইয়ে হতে পারে। সো এই ধরনের টোকেনগুলো, হার্ডওয়্যার টোকেনগুলো আপনার চাইলে ইন্টিগ্রেট করতে পারেন, এবং এটা আমরা মাইক্রোসফটের সঙ্গে এটাকে ইন্টিগ্রেশন করাতে পারি। যদি আপনি এই ধরনের কোনো সিস্টেম আপনার অর্গানাইজেশনে থাকে তাহলে আপনি এনাবল রাখলেন, আদারওয়াইজ শুধু শুধু এটা রাখার দরকার নাই। না হলে রাখলে যেটা হবে, আপনি যখন লগ ইন করবেন ও বারবার 2-3টা মেথড আপনাকে দেখাতে থাকবে, হ্যাঁ। So আপনি এটা উঠাই দিলেন, এই দুইটা এনাফ। বাট কখনো একটা দিয়ে রাখবেন না, অনেক সময় হতে পারে যে আপনি ফোনে মেসেজটা আসছে না কোনো কারণে, নেটওয়ার্কের কারণে হতে পারে অথবা আদার্স কোনো কারণে হতে পারে, অথবা এরকম হতে পারে যে আপনি শুধুমাত্র অথেন্টিকেটর অ্যাপস দিয়ে রাখলেন, আপনার ইন্টারনেট কানেক্টিভিটি নাই অথবা কোনো ঝামেলা হচ্ছে। সো অ্যাটলিস্ট আপনার যে কোনো দুইটা মেথড অবশ্যই সিলেক্ট করে রাখবেন, একটা অল্টারনেট আর একটা যাতে থাকে। সো আপনি সেভ দিলেন, সেভ, তাহলে আমাদের পলিসিটা আপডেট হয়ে গেল। ওকে ফাইন, এখন আমরা চলে আসবো ইউজার্স। ইউজার্সে আসার পরে আপনি স্পেসিফিক কোন ইউজারের জন্য মাল্টিফ্যাক্টর অথবা এমএফএটা এনাবল করতে চাচ্ছেন। ধরুন যে আমি চাচ্ছি যারা প্যাটেল, তার জন্য আমি এনাবল করতে চাই। সো এখানে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এনাবল, ভেরি সিম্পল। আচ্ছা, এখন দেখাচ্ছে কি সে কুইক স্টার্ট ডিসেবল, তার মানে এটা এনাবল আছে, আপনি চাইলে এখান থেকে ডিসেবল করতে পারেন। আচ্ছা, এটা গেল হচ্ছে স্পেসিফিক কোনগুলো করবেন সেটা। এখন যদি ব্যাপারটা এমন হয় যে আপনি সমস্ত অর্গানাইজেশন অথবা সমস্ত ইউজারের জন্য চান না, যেটা আমার ভাই বললেন যে আমার যদি সিকিউরিটি যদি এনাবল থাকে তাহলে তো সবার উপর অ্যাপ্লাই হচ্ছে, বাট আপনি চান যে 100 জন ইউজার আছে তার মধ্যে আপনার 50 জনকে এই কাজ করতে হবে। এই কাজটা আপনি চাইলে বাল্ক আকারে করতে পারেন, কারণ প্রতিটা ইউজার ধরে ধরে করা এনাবল করা এটা অনেকের ঝামেলা মনে হতে পারে। এই জন্য আমরা চাইলে এটাকে কি করতে পারি, বাল্ক আপডেট, বাল্ক আকারে আপনি এই এমএফএটা এনাবল করতে পারেন। ভেরি সিম্পল, মানে আমরা বাল্ক আকারে যে ক্রিয়েশন গুলো করে থাকি, ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হয়, একটা লিস্টেড করার পরে দেন হচ্ছে ওই ফাইলটা আবার ব্রাউজ করে দেখা দিবেন। ক্লিয়ার সবাই? এনি কনফিউশন? বাল্ক আপডেটের ব্যাপারে কোনো কনফিউশন আছে কিনা? মানে এটা যে সিএসভি আকারে আপলোড করতে হবে তাই না এটা? হ্যাঁ, হ্যাঁ, আমরা তো সবসময় এভাবে করে করি, মানে যে কোনো ধরনের বাল্ক ক্রিয়েশন, সেটা ইউজার হোক গ্রুপ হোক, তারপর প্রথমত আমাদের সিএসভি ফাইলটা ফিল আপ করতে হয় কাদের জন্য আপনি করতে চান, এখানে বলাই আছে। যে সমস্ত ইউজারকে আপনি এনাবল করতে চান, এমএফএ স্ট্যাটাস এনাবল রাখবেন নাকি ডিজেবল রাখবেন সেটা হতে পারে। সো মেইল অ্যাড্রেস দিবেন, দেন হচ্ছে আপনি বলে দিবেন এনাবল করবেন নাকি ডিজেবল করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে আপলোড দিলে এটা সেভ দিবেন, সেভ দেওয়ার পরে ব্রাউজ করবেন, দেন হচ্ছে ফাইলটা আপনি দেখা দিবেন, দেন হচ্ছে নেক্সট নেক্সট করে দিলে হয়ে যাবে। বুঝতে পারলেন সবাই? আচ্ছা, এখন আমরা চেক করি যে ইউজারটার জন্য আমরা এমএফএটা এনাবল করেছি এটা একটু চেক করে আসি। কারণ এর আগে আমরা যতগুলো ইউজার লগ ইন করেছি আমাদের কখনো অথেন্টিকেশন এনাবল করতে অথবা চাইনি। অ্যাক্টিভ ইউজার্স, দেন হচ্ছে যারা প্যাটেল, পাসওয়ার্ড মনে আছে কিনা জানি না, ট্রাই করি। নতুন একটা ট্যাব নিলাম, দেন হচ্ছে office.com। রিসেট করে নেই, কত পাসওয়ার্ড মনে রাখা যায়?
আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে বলা হচ্ছে মোর ইনফরমেশন রিকোয়ার্ড। এই যে ওই অপশনটা এখন দিচ্ছে, যেহেতু আমরা এমএফ এনাবল করেছি, আরো বেশ কিছু ইনফরমেশন আপনাকে প্রোভাইড করে দেন হচ্ছে সিস্টেমে লগ ইন করতে হবে। আপনি কোন মেথডে করতে চান? দুইটা অপশন আপনি এনাবল করেছিলেন, একটা হচ্ছে মাইক্রোসফট অথেন্টিকেটর, মাইক্রোসফটের অ্যাপস, আরেকটা হচ্ছে ফোন, ফোনে টেক্সট যাবে। আপনি এই মেথডটা যদি এনাবল করতে চান নেক্সট দিবেন, যদি এটা না চান যে আমি অন্য একটা মেথড এনাবল করব, সবগুলো আমি করতে চাই না, সেই মেথডটা কি? এখানে আপনাকে দুইটা অপশন দেখাবে, কারণ আপনি দুইটা অপশনই এনাবল করেছিলেন, ফোন নাম্বার দেন হচ্ছে কনফার্ম, কান্ট্রি কোড সিলেক্ট করবেন, এগুলো আমরা জানি সবাই। ওকে, ডান। এই যে মেথডটা অ্যাড হলো, এটা কোথায় অ্যাড হলো এটাকে আমরা দেখতে পারি? অবশ্যই দেখতে পারি। আপনি চাইলে ধরুন আহ, আপনার সিকিউরিটি এনাবল করা নাই অথবা এমএফএ এনাবল করা নাই, আপনি আপনার প্রোফাইলে ঢুকে এই কাজটা করতে পারবেন। আপনাকে যেতে হবে আপনার প্রোফাইলে, ভিউ অ্যাকাউন্টস, এবং আপনার কি কি মেথড অ্যাড করা আছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এমএফটা অনেকে ঝামেলা মনে করেন, কিন্তু এটা সিকিউরিটি পারপাস এখন আমাদের আসলে করা উচিত, এটাকে আসলে ঝামেলা মনে করার কিছু নাই। আচ্ছা, এরপর আমরা যাব, আমরা চলে আসলাম আমাদের প্রোফাইলে, দেন হচ্ছে সিকিউরিটি ইনফরমেশন। সিকিউরিটি ইনফরমেশন দেন হচ্ছে এখানে মেথড আমার অ্যাড করেছে, কখন করেছিলাম সেটা ডিটেলস দেখাচ্ছে। আপনি চাইলে এখানে আরো মেথড অ্যাড করতে পারেন, অ্যাড সাইন ইন মেথড, যেটা আপনি স্কিপ করেছিলেন, এটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। অথেন্টিকেটর অ্যাপস দেন হচ্ছে অ্যাড, অ্যাড করার পরে বেশ কিছু স্টেপ আসবে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এটা আমি কোনো একটা ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এটাতে গেলে একজন ইউজার সে নিজে তার ফোন নাম্বারটা অ্যাড করলো। যদি ব্যাপারটা এমন হয় যে আপনার টপ ম্যানেজমেন্টে, হ্যাঁ, উনি আসলে এই ধরনের ঝামেলা পছন্দ করে না, জিএম অথবা তার থেকে আরো উপরের লেভেলের, উনি চান যে সবকিছু করে দিতে, বাট অ্যাজ এ অ্যাডমিন আপনি চাইলে এই ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন কিনা? এটা কি সম্ভব? মানে এটা তো আমি গেল আমি আমার নিজেরটা করলাম, মানে আপনি অ্যাডমিন, আপনি ফোন নাম্বার অ্যাড করে দিবেন, এটা সম্ভব কিনা, কি মনে হয়? এনি আইডিয়া? আপনাকে বুঝতে পারছেন কিনা? একটা হচ্ছে এমএফ এনাবল করলেন, আমি লগ ইন করলাম, যেহেতু আমারটাই এনাবল করা, সো আমি আমার অ্যাকাউন্টে আমার ফোন নাম্বার অ্যাড করে দিলাম, বাট অ্যাজ এ অ্যাডমিন আপনি অন্য কারোর ফোন নাম্বার তার প্রোফাইলে অ্যাড করে দিতে পারবেন কিনা, এটা সম্ভব কিনা? সম্ভব থাকার কথা, যেহেতু অ্যাডমিন উনি তো অ্যাড করতে পারার কথা আর কি। হ্যাঁ, রাইট। আমি চাইলে অ্যাজ এ অ্যাডমিন যে কোনো ফোন নাম্বার কোনো একটা ইউজারের প্রোফাইলে অ্যাড করতে পারি, এবং সেটা করার জন্য আমাদেরকে যেতে হবে মাইক্রোসফট এন্টার আইডি, আইডেন্টিটি, দেন হচ্ছে আমরা কোন ইউজারের জন্য আসলে অ্যাড করতে চাই, ইউজার্স, দেন হচ্ছে অল ইউজার্স।
আচ্ছা, ধরুন হচ্ছে আমরা এই ইউজারটার জন্য কোন একটা ফোন নাম্বার অথবা অথেন্টিকেশন মেথড সেটাতে ইউজ করতে পারে, আমরা অ্যাড করবো। দেন হচ্ছে আইটি অ্যাডমিন, এরপর আমাদেরকে আসতে হবে একটু নিচে থেকে একদম অথেন্টিকেশন মেথড। দেখেন এখানে আমাদের কোনো ফোন নাম্বার নাই, সো আমরা এখানে চাইলে ফোন নাম্বারটা অ্যাড করতে পারি। আচ্ছা, একটু খেয়াল করি সবাই, ফরম্যাটটা হবে এরকম। আপনি যদি কান্ট্রি কোড দেওয়ার পরে 0 দেওয়ার পরে একটা স্পেস দিতে হবে, স্পেস না দিলেও আবার কাজ করবে না। দেখেন, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ? যে আমি তো সবকিছু ঠিকঠাক দিচ্ছি, তাহলে কেন ভুল দেখাচ্ছে। কান্ট্রি কোড 0, তারপর হচ্ছে স্পেস, দেন হচ্ছে আপনার নাম্বারটা। আপনি চাইলে আরো অল্টারনেটিভ নাম্বার রাখতে পারেন, চাইলে মেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন। দেন আমরা এটাকে কি করবো, সেভ করে দেবো। আচ্ছা, অল্টারনেটিভ নাম্বার যেটা, হ্যাঁ, সেটাতে কি কোড পাঠানো সম্ভব? হ্যাঁ, কোড করানো সম্ভব, কিন্তু ও সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে রাখা হচ্ছে বা আপনার যে প্রাইমারি যেটা। হ্যাঁ, বাই এনি চান্স একটা নাম্বার লস্ট হয়ে গেছে তার, আমি যদি চাই যে অল্টারনেটিভ ফোন নাম্বারে পাঠাবো, সেক্ষেত্রে কি যাবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কারণ আপনি অ্যাডমিন তো সবকিছুই করতে পারেন। নাম্বারটা উঠাই দিয়ে যেটা হারিয়ে না, গেছে এজ সেটা এ এজ এ এজ এ অ্যাডমিন হিসেবে আমি তো এন্ট্রি দিতে পারতেছি, বাট এজ এ ইউজার হিসেবে যখন আমি লগ ইন করবো, সেই ফোনটা আমার নাম্বারটা আমার কাছে নেই, আর অল্টারনেটিভ নাম্বারটা আমার কাছে আছে, তখন হুম। কি এটা কি মানে পসিবল যে ওই নাম্বারে কোড পাঠানো, অল্টারনেটিভ নাম্বারে? হ্যাঁ, অল্টারনেট নাম্বারে কোড পাঠানো সম্ভব। ওকে, মানে আমি তখন এখানে ফোন, অল্টারনেটিভ নাম্বার এবং ইমেল, আমি চাইলে তিনটাতেই কোড পাঠাতে পারবো, ওখানে তিনটা অপশনে শো করবে? না, এখানে একটা ব্যাপার আছে, কিন্তু এখানে 3টা অপশন আছে, বাট আপনি এমএফএ এনাবল করেছেন কিন্তু মেইলের জন্য না। হ্যাঁ, যেহেতু আচ্ছা আচ্ছা। আপনি মেইলের জন্য করেননি, সো মেইলে কিন্তু যাবে না। ওখানে আমি এনাবল করেছি 2টা জিনিস, এখানে অথেন্টিকেশন কতগুলো মেথড আসলে করা যায় সেটা, আর আপনি পলিসি কাস্টমাইজ করে কয়টা করেছেন সেটা। আমরা আচ্ছা, করেছি অথেন্টিকেটর অ্যাপস আর হচ্ছে টেক্সট মেসেজ, সো এই 2টা মেথডই কাজ করবে। ওকে। ওকে, আচ্ছা, আমরা যাই আরেকটা ইউজার যারা প্যাটেল, তার অথেন্টিকেশন মেথডটা একটু চেক করে আসি, যেহেতু সে নিজে করেছিল। একটু খেয়াল করেন, এখানে কিন্তু অটোমেটিকলি এখন অ্যাডমিন থেকে শো করছে সে যে নাম্বারটা অ্যাড করেছিল, রাইট? সো এভাবে করে আপনি চাইলে, আহ, যদি হ্যাঁ, কোনো যে অথেন্টিকেটর অ্যাপ যেটা আছে, হ্যাঁ, হুম, সেটা দিয়ে যদি এখানে শো করবে, যদি ইউজার অ্যাড করে থাকে অটোমেটিকলি, ইউজার আপনি যেটা যারা প্যাটেলকে অ্যাড করলেন না, মোবাইল নাম্বার, ওখানে যদি অথেন্টিকেটর অ্যাপ শো করে, সেক্ষেত্রে কি এখানে শো করবে এটা? না, এটা এখানে শো করবে না, আপনাকে অন্যভাবে দেখতে হবে আর কি। এবং আমি অথেন্টিকেটর অ্যাপস কিভাবে কনফিগার করে সেটা আজকে দেখাবো না, ওটা কোনো একটা ক্লাসে আপনাকে দেখাই দেবো। হ্যাঁ, যেহেতু এটা ফোনের ব্যাপার, অ্যান্ড্রয়েড ফোনে আপনাকে সেট করতে হবে, সো না এটা না, সেটাই বলছি যে এটা কি অ্যাডমিন থেকে পসিবল কিনা। মানে অ্যাডমিন থেকে কনফিগার করে দিবেন, এটা এটা বলছেন নাকি হ্যাঁ দেখবো হ্যাঁ, কোন? অ্যাডমিন থেকে কনফিগার করে দিবে। না, কনফিগার পার্টটা আপনাকে করতে হবে ম্যানুয়ালি। আচ্ছা, তো ওই ইউজারে মাই অ্যাকাউন্টে ঢুকে দেন করতে হবে। মানে সবকিছু আসলে অটোমেটিকলি হবে না, একটা যেটা করতে পারেন আপনি মেথড অ্যাড করে দিলেন অথবা ফোন নাম্বার অ্যাড করে দিলেন, কিন্তু কনফিগারেশন কিন্তু ওটা মানে ইউজারকে আমি করতেই হবে। বুঝতে পারছি বিষয়টা, যে অথেন্টিকেটর অ্যাপটা আপনি কোন একটা ইউজারের উপর অ্যাডমিন প্যানেল থেকে করে দিতে পারবো না। না, কারণ এখানে করা যাবে না এই কারণে, ওই ইউজারের যখন উনি কোন মানে ফোন ইউজ করছেন সেটার মানে ওই অ্যাপসটা ওই ফোনের সঙ্গে ইন্টিগ্রেশন প্লাস কোড আসা, এগুলো তো আসলে সবকিছু অটোমেটিকলি হবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাব এখানে আমাদের আরো বেশ কিছু ইউজার আছে, এটাতে আমরা পরে আসবো। এখন আমরা দেখবো হচ্ছে গ্রুপস। গ্রুপ চাইলে আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারেন। গ্রুপস অনেকগুলো টাইপস আছে গ্রুপসের, বাট অথেন্টিকেট কি পার্ট শেষ, তাই তো? না, পাঠ শেষ না, আবার আসবে আর কি, কারণ আমি একটু কোশ্চেন এখানে ছিল আসলে, একটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গ্রুপস আমরা আবার ব্যাক করব। আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি অথবা মাইক্রোসফট এন্ট্রিতে আছি।
এখানে আরো বেশ কিছু ক্লাস আছে, কারণ এভাবে করে ক্লাস নিলে ধরেন যে আমি শুধুমাত্র অ্যাক্টিভ ডিরেক্টরি পার্টটা শেষ করে ফেলবো, এন্টার শেষ করে ফেলবো, কারণ কিছু কিছু অ্যাডভান্স লেভেলের টপিকস থাকে যেটা হয়তো এখনো শেখার সময় হয়নি। অন্য অন্য পার্টগুলো শিখে আসলে আপনাদের নলেজটা ক্লিয়ার হলে দেন আবার ব্যাক করলে ওই জিনিসটা বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার সবাই? ঠিক আছে, বাট স্কিপ হয়ে যাবে, পরে আর মনে থাকবে না, এই জন্য বলছিলাম। না না, আমার তো মানে কোর্সের একটা তো ম্যাপিং আছে, আপনার মনে না থাকলে সমস্যা নাই, আমার মনে থাকবে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আহ, আমরা আছি এখন এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার। যখনই কোনো একটা অবজেক্ট ক্রিয়েট হয় তখন হচ্ছে মানে ইউজার ক্রিয়েট হয়, পাশাপাশি 365 এর ক্ষেত্রে আমাদের যদি লাইসেন্স অ্যাসাইন করা থাকে, পাশাপাশি আমাদের মানে এক্সচেঞ্জের লাইসেন্স অ্যাসাইন করা থাকে, আমাদের মেইলবক্স গুলো ক্রিয়েট হবে। বুঝতে পারলাম? দেখেন এখানে সবগুলো অপশন দেখা, এখান থেকে কিন্তু আমরা কোনো ইউজার ক্রিয়েট করতে পারি না। খেয়াল করে দেখেন, মেইলবক্স ক্রিয়েশন অথবা ইউজার ক্রিয়েশন এই ব্যাপারটা নাই। 365 এর ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে ইউজার ক্রিয়েট করব, একটা দ্যাট মিনস একটা অবজেক্ট ক্রিয়েট হলো, আপনি যখনই লাইসেন্স দেবেন এক্সচেঞ্জের তখন সে মেইল বক্সটা অটোমেটিকলি এখানে ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারলাম সবাই? এবং রিসিপিয়েন্ট টাইপ দেখাবে হচ্ছে ইউজার মেইল বক্স, যতক্ষণ মতো আপনি লাইসেন্স না দিবেন কোনো কিছু শো করবে না। আচ্ছা, এখন আসেন গ্রুপস। মাইক্রোসফট 365 এ বেশ কিছু টাইপ আছে গ্রুপসের, সেগুলো আমরা একটু দেখি। প্রথমত আমরা যদি গ্রুপসে যাই, গ্রুপসে গেলে অ্যাড গ্রুপস, অ্যাড এ গ্রুপ। আপনি আসলে কি ধরনের গ্রুপ ক্রিয়েট করতে চান? এখানে অনেকগুলো গ্রুপ আছে, যেমন মাইক্রোসফট 365 ডিস্ট্রিবিউশন গ্রুপ, মেইনেবল সিকিউরিটি গ্রুপ, দেন হচ্ছে ডাইনামিক ডিস্ট্রিবিউশন গ্রুপ। এনি আইডিয়া ডিস্ট্রিবিউশন গ্রুপ অথবা আদার্স? আপনার কোনো আইডিয়া আছে কি? ডিস্ট্রিবিউশন গ্রুপ গুলো, আচ্ছা বল। হুম, বুঝতে পারিনি। হ্যালো? নর্মালি ডিস্ট্রিবিউশন গ্রুপ গুলো আমরা যে জন্য করি আর কি, এখন এক্সিস্টিং সার্ভার গুলোতে এটা হইলে হয়তো এইচআর গ্রুপ, তারপরে প্রকিউরমেন্ট গ্রুপ, মার্চেন্ডাইজিং গ্রুপ, এরকম ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে গ্রুপ করার জন্য আর কি। অথবা দেখা গেছে ফ্যাক্টরির জন্য একটা গ্রুপ করলাম, হেড অফিসের জন্য একটা গ্রুপ করলাম, আলাদা আলাদা নোটিশ গুলা বা ইয়ে করার জন্য যেটা করে আর কি, এরকম কিছু কি? না, গ্রুপ করার উদ্দেশ্য কি? গ্রুপ করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের, ধরুন যে এটা একটা গ্রুপ, আইটি অ্যাডমিন গ্রুপ, তাহলে এখানে আমাদের মাল্টিপল ইউজার অন, ইউজার ইউজার ট্রু, এভাবে করে আমাদের এন সংখ্যক গ্রুপ থাকতে পারে, সরি এন সংখ্যক মেম্বার থাকতে পারে। সো আমি গ্রুপটার নাম দিলাম হচ্ছে আইটি অ্যাডমিন গ্রুপ, এবং গ্রুপে সাধারণত যেটা হয় একটা গ্রুপে মাল্টিপল আমাদের মেম্বার থাকতে পারে। সুবিধা হচ্ছে গ্রুপ করলে ধরুন যে আপনি কোনো একটা পারমিশন দিতে চান অথবা একই টাইপের কাজ করাতে চান, তখন আমরা কি করি? টিম ওয়াইজ, একই টাইপের কাজগুলো আমরা টিম ওয়াইজ করি। ঠিক একইভাবে যদি সেম টাইপের কাজ আপনি করতে চান তাহলে একটা গ্রুপের আন্ডারে থেকেই সবাই করলে সেটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে হতে হতে পারে। অথবা যদি কখনো আপনি পারমিশন দিতে চান, মানে সিস্টেমের কথা যদি বলি, যদি পারমিশন দিতে চান, ধরুন যে কাউকে আপনি ইউজার অ্যাডমিনিস্ট্রেটর বানাবেন, এখন আপনার আইটি পার্সন আছে 10 জন, 10 জনকে কি আপনি ইন্ডিভিজুয়ালি দিবেন? প্রতিজনকে ইউজার অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে কি আপনাকে কিন্তু 10 বার ক্লিক করতে হচ্ছে অথবা 10 বার আপনার এই কনফিগারেশনটা করতে হচ্ছে, যেটা আসলে আপনার সময় নষ্ট হচ্ছে, রাইট? সো এই কাজটা যদি আমরা একটা কাজ করি যে আমি প্রতিজনকে না দিয়ে এই পারমিশনটা আমরা দেবো কোথায়? গ্রুপের উপরে। গ্রুপের উপরে দিলে দিলে যে সুবিধাটা হবে, এই গ্রুপে থাকা যত মেম্বার থাকবে এই পারমিশনটা ওই সমস্ত মেম্বারের উপরে অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে আমাদের গ্রুপের সুবিধা।
কাজটাকে আমাদের ইজি ইজি করে। ক্লিয়ার সবাই? আরেকটা ব্যাপার হতে পারে, ধরুন যে আপনি কাউকে মানে সেম মেইলটা আপনি করতে চান, এখন আপনি কাউকে মেইল করবেন টুতে সিসিতে, এত মানে মেইল ইউজার টাইপ করা তো আমার দরকার নাই। যদি আপনি কোনো একটা গ্রুপে মেইল করেন, এরকম কোনো ব্যবস্থা যদি থেকে থাকে, তাহলে ওই গ্রুপে থাকা যতজন মেম্বার থাকবে সবার কাছে এই ইনফরমেশনটা অথবা নিউজটা তারা পেয়ে যাবে। ব্রডকাস্টিং আপনি ইজিলি করতে পারবেন। তাহলে আপনাকে আর বারবার হচ্ছে এতগুলো মেইল অ্যাড্রেস টুতে অথবা সিসিতে রাখার দরকার হবে না। এটা একটা সুবিধা হতে পারে মেইলের ক্ষেত্রে। সো গ্রুপ আমরা এই জন্য ক্রিয়েট করি, আমাদের কাজটাকে ইজি করে। এখন মাইক্রোসফট 365 যেটা হয়, ডিফারেন্ট টাইপস অফ গ্রুপস আছে। তার মধ্যে আমরা মাইক্রোসফট 365 গ্রুপসটা একটু পরে বুঝি, আগে বুঝি হচ্ছে ডিস্ট্রিবিউশন গ্রুপ। ডিস্ট্রিবিউশন গ্রুপটা শুধুমাত্র ইউজ করা হয়ে থাকে মেইল কমিউনিকেশনের জন্য, আদার্স কোনো পারপাসে না। ধরুন যে যেটা একটু আগে বলছিলাম, এটা একটা গ্রুপ, আইটি অ্যাডমিন গ্রুপ। কোনো একটা ইনফরমেশন, ধরুন যে কোনো একটা এইচআর এর ইনফরমেশন অথবা কোনো একটা নোটিশ সমস্ত ইউজারদেরকে এটা ব্রডকাস্টিং করার দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা ক্রিয়েট করবো হচ্ছে ডিস্ট্রিবিউশন গ্রুপ। ডিস্ট্রিবিউশন গ্রুপে থাকা ওই সমস্ত মেম্বাররা এই ইনফরমেশনটা পেয়ে যাবে। বুঝতে পারলাম? আদার্স কোনো পারপাসে ডিস্ট্রিবিউশন গ্রুপটা ক্রিয়েট করা হয় না। আচ্ছা, আরেকটা গ্রুপ আছে আমাদের মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ। আচ্ছা, অ্যাক্টিভ ডিরেক্টরির কনসেপ্ট যাদের আছে তারা ডিস্ট্রিবিউশন গ্রুপ এবং সিকিউরিটি গ্রুপ এই দুটা জিনিস বোঝেন কিনা? জি ভাই। ডিস্ট্রিবিউশন গ্রুপ, হ্যাঁ বলেন তো, একটু বুঝি তাহলে সবাই শুনুক। আচ্ছা, মেল সিকিউরিটি হচ্ছে যে কোনো একটা আপনার রিসোর্স অ্যাক্সেস দেওয়া, ধরেন আপনি না, ওখানে সাপোর্ট। কিন্তু অ্যাক্টিভ ডিরেক্টরি অন প্রেম যে অ্যাক্টিভ ডিরেক্টরি, এখানে কিন্তু মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ বলে কিছু নাই, ওখানে আছে শুধুমাত্র সিকিউরিটি গ্রুপ। হুম, ওই সিকিউরিটি ওই গ্রুপ হচ্ছে যে সিকিউরিটি, আপনি। হ্যাঁ কাজটা কি সিকিউরিটি গ্রুপের আসলে? আচ্ছা, যেটা ডিস্ট্রিবিউশন গ্রুপ সেটা হচ্ছে যে আপনার ইউজার, মানে আপনার গ্রুপ মেল ক্রিয়েট করবে, ওটা কোনো ইনবক্স থাকবে না। রাইট। দ্যাট মিনস একটু আগে আমি যেটা বলছিলাম যে একটা গ্রুপের ক্ষেত্রে অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকতে পারে। মানে আমি চাইলে যদি পারমিশন দিতে চাই সেটাও গ্রুপের উপরে দিতে পারি। যদি কোনো মেইল হচ্ছে ব্রডকাস্টিং করতে চাই সবার উপরে, সেটাও করতে পারি। বাট ডিস্ট্রিবিউশন গ্রুপ যেটা করে শুধুমাত্র মেইল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, এবং এই ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউশন গ্রুপের কোনো মেইল বক্স থাকে না। আচ্ছা, এখন আসেন সিকিউরিটি গ্রুপ। সিকিউরিটি গ্রুপটা যে কাজে ইউজ হয়, যেটা একটু আগে বলছিলাম, যদি কোনো পারমিশন আপনি দিতে চান, মানে কাউকে দিয়ে আপনি কোনো ধরনের কাজ করতে চান অথবা কাউকে কোনো ডেলিগেশন দিতে চান, সেক্ষেত্রে আমরা যেটা করি সিকিউরিটি গ্রুপটা ক্রিয়েট করে থাকি। বুঝতে পারলাম? সিকিউরিটি গ্রুপের ক্ষেত্রে বা ডিস্ট্রিবিউশন গ্রুপের ক্ষেত্রে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন গ্রুপের উপরে কোনো পারমিশন অ্যাপ্লাই করতে পারি না। এই কারণে আমরা করি হচ্ছে সিকিউরিটি গ্রুপ। এখন আসেন মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ। মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ যেটা হয় আসলে দুটো কাজই করে। মানে আপনি চাইলে মেইলও পাঠাতে পারবেন, পাশাপাশি কি হবে, পারমিশনও দিতে পারবেন। ক্লিয়ার সবাই? এই জন্য এখানে বলা হচ্ছে সেন্ড মেসেজেস টু অল মেম্বার্স অফ দ্য গ্রুপ। দ্যাট মিনস এই গ্রুপে থাকা সমস্ত মেম্বারকে আপনি মেসেজ পাঠাতে পারবেন। মেসেজ পাঠানো মানে হচ্ছে আপনি মেইল পাঠাতে পারবেন, পাশাপাশি আপনি কি করতে পারবেন, বিভিন্ন ধরনের অ্যাডমিন রোলও আপনি অ্যাসাইন করতে পারবেন। এক্সাম্পল দিচ্ছে যে আপনি যদি ওয়ান ড্রাইভের পারমিশন কাউকে দিতে চান অথবা শেয়ার পয়েন্টের মানে যদি কোনো ধরনের অ্যাডমিন রোল যদি অ্যাসাইন করতে চান, সেটা সম্ভব। এবং সেটা সম্ভব কি হলে, যদি আপনি মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করেন। এখন যদি ব্যাপারটা এমন হয় যে আপনি ডিস্ট্রিবিউশন গ্রুপ ক্রিয়েট করলেন, আপনি বারবার ট্রাই করছেন হচ্ছে পারমিশন দেওয়ার ডিস্ট্রিবিউশন গ্রুপের উপরে, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। অবশ্যই আপনাকে যেটা করতে হবে, মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো তো মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ যে কাজটা করে দুইটা পারপাসই সার্ভ করে, মেইলও গেল, পাশাপাশি আমার বিভিন্ন ধরনের রোলও আমরা অ্যাসাইন করতে পারি অথবা বিভিন্ন ধরনের ডেলিগেশনও আমরা দিতে পারি। আচ্ছা, এখন আসেন মাইক্রোসফট 365। এটা সবসময় রিকমেন্ডেড করা হয় এই কারণে, মাইক্রোসফট 365 এর ক্ষেত্রে যেটা হয়, আপনি মেইল পাঠাতে পারবেন, তারপর পারমিশন দিতে পারবেন, পাশাপাশি আমরা টিমস এর ক্ষেত্রে যে কমিউনিকেশন গুলো হয়, টিমস এর মাধ্যমে আপনি ফাইল শেয়ারিং, ক্যালেন্ডারিং, তারপর হচ্ছে আউটলুক, এই সবগুলো আপনি ইউজ করতে পারবেন। দ্যাট মিনস মাইক্রোসফট 365 গ্রুপ করলে যেটা হয়, আপনি সব ধরনের ফ্যাসিলিটিস এখানে পাচ্ছেন। বাট মেইল ইনেবল সিকিউরিটি গ্রুপ করলে আপনি কিন্তু টিমস এর মাধ্যমে, ওই গ্রুপটার মাধ্যমে এই যে ফাইল শেয়ারিং, তারপর ক্যালেন্ডারিং, এই কাজগুলো করতে পারবেন না।
ক্লিয়ার সবাই? তো একটু আবার বলবেন? ডিস্ট্রিবিউশন গ্রুপ তো ক্লিয়ার এবং মেইল এনাবল জি জি সিকিউরিটি গ্রুপটা ক্লিয়ার। বাট আপনি জি যখন জি মাইক্রোসফট 365 গ্রুপ ক্রিয়েট করবেন তখন আপনারা জানেন তো মাইক্রোসফট টিমস, যেটার মাধ্যমে আমরা অডিও ভিডিও কনফারেন্সিং করে থাকি, মানে জুমের মাধ্যমে যেভাবে করে থাকি, পাশাপাশি আপনি চাইলে মাইক্রোসফট টিমস এর মাধ্যমে, যদি আমরা টিমসটা এখন শিখিনি, এটার মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফাইল শেয়ারিং এছাড়া আরো অনেক ধরনের কাজ আমরা করতে পারি টিমস এর মাধ্যমে। সো মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করলে এই গ্রুপটার মাধ্যমে আপনি এই ধরনের টিমস এর কোনো ফ্যাসিলিটিস পাবেন না। বাট আপনি যদি মাইক্রোসফট 365 গ্রুপ ক্রিয়েট করেন তাহলে যেটা হবে, আপনি মেইল কমিউনিকেশন করতে পারবেন, পাশাপাশি বিভিন্ন ধরনের পলিসি অথবা অ্যাডমিন রোল অ্যাসাইন করতে পারবেন। এছাড়াও আপনি টিমস এর ফ্যাসিলিটিসটা পাচ্ছেন। বুঝতে পেরেছেন? জি ভাই। তার মানে এইগুলোর থেকে আমাদের সুবিধাটা সবচেয়ে এটাতে বেশি। ডিস্ট্রিবিউশনের শুধু সবচেয়ে সুবিধা কম, শুধুমাত্র মেইল সার্কুলেশনের জন্য অথবা মেইল কমিউনিকেশনের জন্য। আর এখানে মেইল প্লাস অ্যাডমিন রোল অ্যাসাইন, আর এখানে হচ্ছে সবকিছুই, দুইটারই কম্বিনেশন। এখন আসেন ডাইনামিক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ডাইনামিক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নর্মালি যেটা হয়, আমরা যখন কোনো গ্রুপ ক্রিয়েট করি দুইটা জিনিস আমাদেরকে এখানে অ্যাড করতে হয়। কি? একটা হচ্ছে ওনার, এই গ্রুপের ওনার কে হবে, মালিক কে হবে। দ্যাট মিনস এই গ্রুপটা আসলে মেনটেন করবে কে, এই গ্রুপে কোন মেম্বার অ্যাড হবে নাকি কোন মেম্বারকে রিমুভ করবেন, মানে এক কথায় হচ্ছে এই গ্রুপটাকে ম্যানেজ করার জন্য আমরা কোন একজন ওনারকে সিলেক্ট করি। ধরুন যে এই গ্রুপটা যারা ম্যানেজ করবে, আইটি কে একজন, আপনি আইটি হেডকে আপনি এখানে করে দিলেন, অথবা এটা হচ্ছে এইচআর গ্রুপ, তাহলে এইচআর গ্রুপের যিনি হচ্ছে মানে সবকিছু টেক কেয়ার করেন, তার একটা মেইল অ্যাড্রেস আপনি এখানে অ্যাড করে দিলেন, তাহলে যেটা হবে উনি সবকিছু মানে এইচআর গ্রুপের উনি মেনটেন করতে পারবেন। ওই গ্রুপটা মেনটেন করার জন্য মানে সব কাজের জন্য আপনার আইটি অ্যাডমিনের কাছে আসার দরকার হবে না, এবং তাকে আপনাকে ওইভাবে করে ট্রেন আপ করতে হবে যে আপনি এইভাবে করে অ্যাড করবেন, শেখাতে হবে তাকে। আচ্ছা, গেল, এটা গেল হচ্ছে ওনার। এখন আসেন একটা গ্রুপের ক্ষেত্রে আমরা আর কি কি কাজ করি। অ্যাড মেম্বার, বিভিন্ন ধরনের মেম্বার আমাদেরকে অ্যাড করতে হয়, এবং এই মেম্বারগুলো অ্যাড করার জন্য এবং এই ওনারটা অ্যাড করার জন্য আপনাকে ম্যানুয়ালি করতে হয় অ্যাড মেম্বার। মেম্বারগুলো কি করতে হয়? ম্যানুয়ালি অ্যাড করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ম্যানুয়ালি তো অ্যাড করে, এটা বলার কি আছে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে ডাইনামিক ডিস্ট্রিবিউশন গ্রুপের ক্ষেত্রে যেটা হয়, মেম্বারগুলোকে কখনো, খুব ভালো মতো মনে রাখবেন, ম্যানুয়ালি অ্যাড করার প্রয়োজন পড়ে না, অটোমেটিকলি মেম্বারগুলো অ্যাড হয়। হাউ ইজ ইট পসিবল? মেম্বারগুলো কি হয়? অটোমেটিকলি অ্যাড হয়। এখন এই অটোমেটিকলি অ্যাড হওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া সে ফলো করে, এই ডিস্ট্রিবিউশন এই ডাইনামিক ডিস্ট্রিবিউশন গ্রুপটা বেশ কিছু ক্রাইটেরিয়া সে ফলো করে। ক্রাইটেরিয়াগুলো কি হতে পারে? ইউজারের বিভিন্ন ধরনের ইনফরমেশন, ইউজার্স ইনফরমেশন কিরকম? এই ইউজারটার ডিপার্টমেন্ট কি, দ্যাট মিনস আমরা ডিপার্টমেন্ট ধরে ক্রাইটেরিয়া সেট করতে পারি। Right? এই ইউজারটার অফিস কোথায়, অফিস লোকেশন কোথায়, ধরে নিচ্ছি মিরপুর। সো আমরা কি করলাম, যখন ডাইনামিক ডিস্ট্রিবিউশন গ্রুপটা ক্রিয়েট করব, আগে থেকে আপনাকে ক্রাইটেরিয়া গুলো সেট করতে হবে, এবং ওই ক্রাইটেরিয়া গুলো যে সমস্ত ইউজারের সঙ্গে ম্যাচ করবে তারা অটোমেটিকলি ওই গ্রুপের মেম্বার হয়ে যাবে। বুঝতে পারলাম? যদি ক্রাইটেরিয়াটা ম্যাচ না করে তাহলে এই গ্রুপে মেম্বারগুলো অ্যাড হবে না। দ্যাট মিনস ইউজারের ইনফরমেশনের উপরে ডিপেন্ড করে, অথবা আরো যদি একটু ভালোভাবে বলি, ইউজারের অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ড করে মেম্বারগুলো অটোমেটিকলি ডাইনামিক ডিস্ট্রিবিউশন গ্রুপে অ্যাড হবে। যখন ক্রাইটেরিয়া ম্যাচ করবে না অথবা অ্যাট্রিবিউট ম্যাচ করবে না, ইউজারটা অটোমেটিকলি অথবা মেম্বারটা অটোমেটিকলি ওখান থেকে রিমুভ হয়ে যাবে। এই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে ডাইনামিক। এটা কিছু করতে হয় না, আপনি শুধু ক্রাইটেরিয়া সেট করে রাখবেন, ক্রাইটেরিয়া ম্যাচ করলে সে অ্যাড হবে, ম্যাচ না করলে সে অটোমেটিকলি রিমুভ হবে। ক্লিয়ার সবাই? এটা প্র্যাকটিক্যালি দেখলে আমাদের একটু ক্লিয়ার হবে। এগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। রাইট, এটা প্র্যাকটিক্যালি আমরা দেখলাম, আমরা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা যেকোনো একটা গ্রুপ ক্রিয়েট করি, এই তিনটার পারপাস তো বললাম, যেকোনো একটা ক্রিয়েট করলে হবে, এটা আসলে প্র্যাকটিক্যালি দেখানোর কিছু নাই, এইটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো ডাইনামিক ডিস্ট্রিবিউশনটা। নেক্সট,
গ্রুপে একটা নাম থাকবে, M365 সিকিউরিটি গ্রুপ নিছেন না কোন গ্রুপ এটা? না, এটা আমি সিলেক্ট করেছি, হ্যাঁ মেল হ্যাঁ, সিকিউরিটি। মেইল এনএসও। আচ্ছা, সিকিউরিটি গ্রুপে কিভাবে একটা সিকিউরিটি দেওয়া হয় যদি একটু, আচ্ছা ক্রিয়েট করেন তারপরে যদি একটু দেখেন। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার কথা। ব্যাস দিলাম 10। আপনি চাইলে ডেসক্রিপশনটা লিখতে পারেন যে আসলে কি ধরনের ডেসক্রিপশন, মানে কি পারপাস ইউজ করেছে লিখে রাখলে ভালো। প্রোডাকশনের ক্ষেত্রে আপনার অবশ্যই লিখে রাখবেন, তার মানে আপনার পারপাসটা বুঝতে পারবেন। কারণ এত বেশি আপনার কনফিগারেশন থাকবে, গ্রুপ থাকবে, পরে কিন্তু আর মনে থাকবে না। ডেসক্রিপশন লেখা থাকলে এটা আপনার জন্য সুবিধা। আচ্ছা, এই গ্রুপের ওনার কে হবে, মানে কে মেনটেন করবে, যে কোনো একজনকে অ্যাড করে দিবেন। অ্যাড, দেন হচ্ছে নেক্সট মেম্বার। এখন হচ্ছে আপনাকে মেম্বারগুলো অ্যাড করতে হবে। ধরুন যে আমি একটা মেম্বারই অ্যাড করলাম, আচ্ছা দুইটা করি, দুইজন মেম্বারকে অ্যাড করলাম, দেন হচ্ছে নেক্সট। এরপর থাকবে আমাদের মেল অ্যাড্রেস, যে M365 লিখলাম। আচ্ছা, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এই গ্রুপটা কি আপনি বাইরের কোনো আউটসাইড, দ্যাট মিনস আপনার ডোমেনের বাইরের তাদের সঙ্গে কমিউনিকেশন করতে চান কিনা? যদি করতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, এটা অ্যালাউ করবেন, অ্যালাউ পিপল আউটসাইড অফ মাই অর্গানাইজেশন। আমাদের অর্গানাইজেশনের বাইরেও যাতে এই আমার গ্রুপটা অ্যালাউ থাকে। বাট সিকিউরিটি পারপাসে আমরা বাই ডিফল্ট কখনো এটাকে এনাবল করবে না। যদি অর্গানাইজেশন এরকম কোনো পারপাস থাকে, অবশ্যই মেইল কমিউনিকেশনের মধ্যে আপনি এই অ্যাপ্রুভালটা নিয়ে নেবেন, নেওয়ার পরে দেন হচ্ছে অ্যালাউ করবেন, আদারওয়াইজ কিন্তু অ্যালাউ করবেন না, কমপ্লায়েন্সের বাইরে পড়ে যাবে, ঝামেলা হবে পরবর্তী। ভাইয়া, হ্যাঁ বলুন। এই মানে এই কমিউনিকেশনটা মানে অ্যালাউ পিপল আউটসাইড, এই অপশনটা কি সবটা মানে সব গ্রুপ গুলোর মধ্যে থাকবে নাকি জাস্ট এই গ্রুপটার মধ্যে থাকবে? না না, সবগুলোর মধ্যে থাকবে। ধরুন যে আইটি অ্যাডমিন গ্রুপ, হ্যাঁ, জি এই আইটি অ্যাডমিন গ্রুপে তো একটা মেইল অ্যাড্রেস থাকলো, মানে আমরা যে একটু আগে করলাম মেইল অ্যাড্রেসটা, এখন আপনি এটা কাউকে শেয়ার করলেন মেইল অ্যাড্রেসটা, সে কি করলো, সে এই গ্রুপে হচ্ছে মেইল করলো, মানে গ্রুপ মেইলে হলে কি হবে, গ্রুপ মেইলে মেইল করলে ওই মেম্বাররা সমস্ত মেম্বাররা পেয়ে যাবে। বাট সে কি চাইলে, যদি আপনার অর্গানাইজেশনের বাইরে হয়, সে কিন্তু মেইল অ্যাড্রেসটা জানা থাকা সত্ত্বেও সে কিন্তু মেইল করতে পারবে না যদি আপনি এটা অ্যালাউ না করেন। জি অ্যালাউ করলে একমাত্র তখনই সে গ্রুপে মেইল করতে পারবে। আর যদি অ্যালাউ করা না থাকে, বলবে যে আপনার প্রপার পারমিশন নাই, অথবা আমাদের যে যখন আমরা মেইল করি, মেইলটা কি হয়, ডেলিভারি ফেইল্ড হয়। ডেলিভারি ফেইল্ড হয়ে তাকে একটা মেসেজ শো করবে। তো আপনাকে দেখতে হবে যে আপনার পারপাস কি। যদি ব্যাপারটা এমন হয় যে আপনাকে অ্যালাউ করার দরকার হবে, এই গ্রুপটা আসলে মানে আমাদের ইন্টারনাল প্লাস এক্সটার্নাল সবই কমিউনিকেশন দরকার হবে, তো দেন হচ্ছে আপনি অ্যালাউ করবেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এখন আসেন এই গ্রুপে জয়েন দেওয়ার জন্য। অনেকে হতে পারে যে আমার একটা গ্রুপ আছে, আপনি গ্রুপের নামটা শেয়ার করলেন, সে কি করলো, গ্রুপে জয়েন করার জন্য সে ট্রাই করলো মেইল অ্যাড্রেস দিয়ে। বাট আমার কি হবে, ওনারের পারমিশন ছাড়া, অ্যাপ্রুভাল ছাড়া কেউ আসলে কি করতে পারবে না, এই গ্রুপে অ্যাড হতে পারবে না। দ্যাট মিনস রিকোয়ার ওনার অ্যাপ্রুভাল টু জয়েন দিস গ্রুপ। একমাত্র ওনারই যখন এটাকে এনাবল করবে অথবা অ্যালাউ করবে, তখনই আপনি গ্রুপে জয়েন করতে পারবেন। দেন হচ্ছে নেক্সট, ভেরি সিম্পল কনফিগারেশন, দেন হচ্ছে ক্রিয়েট গ্রুপ। ভাই, গ্রুপের মধ্যে কি এমন কিছু করা যায় যে মনে করেন একজনকে ধরেন সে মেল দিতে পারবে না, মানে সে রিসিভ করবে বাট মেল দিতে পারবে না, যেটা নিয়ে আপনার ওই যে গুগল ওয়ার্ক স্পেসে জিমেলে করা যায়, এই ধরনের কিছু কি এখানে করা যায়? আচ্ছা, আবার একটু বলুন তো যে ধরেন মানে গ্রুপ মেম্বার্স এর মধ্যে একটা পার্সন, আমি তাকে মানে সে মেল রিসিভ করবে গ্রুপ থেকে, বাট সে গ্রুপে মেল করতে পারবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। না, বাই ডিফল্ট যেটা হয়, ডিস্ট্রিবিউশন গ্রুপের ক্ষেত্রে কিন্তু কেউ মেইল করে না। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন গ্রুপের ক্ষেত্রে সাধারণত মানে ব্রডকাস্টিং এর জন্য আমাদের এরকম থাকে না কোম্পানিতে, info@সামথিং। জি জি জি।
ইনফো, তারপর হচ্ছে বিভিন্ন এইচআর এর বিভিন্ন মেইল থাকে, মানে শুধুমাত্র আপনাকে মেসেজ দেওয়ার জন্য। যেমন আমরা মোবাইলে আমাদের সিমে যেমন বিভিন্ন গভর্নমেন্ট মেসেজ পাই। জি জি ভাইয়া। ডিস্ট্রিবিউশন গ্রুপের আসলে পারপাসটাই হচ্ছে মেইল না, মানে রিপ্লাই এগুলোর জন্য না। এটা পারপাসটি হচ্ছে শুধুমাত্র অনলি ব্রডকাস্টিং অন এর, মানে ইনফরমেশন জানানো। সো এখানে মেইলে রিপ্লাই দেওয়ার মানে প্রশ্নটা আসে না ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর যদি আপনি আর যদি এরকম মেইল, আচ্ছা আপনার হ্যাঁ, পারপাসটা বুঝতে পারছি। আর যদি মেইল কমিউনিকেশন আপনার রিপ্লাই কোনো কিছু দিতে হয়, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেটার হচ্ছে মাইক্রোসফট 365 গ্রুপ। এখানে তাহলে আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন এবং কোনো বাইন্ডিংস থাকবে না। আচ্ছা। আর যদি ভাই ওই যে একটু আগে যেটা দেখালেন যে info@, তো ওই মেল গুলাতে তো সবার মেল অ্যাড থাকে, তো আমরা যখন মানে সে মেল করে যখন ডিপ্লয় করে গ্রুপে সবাই পায়, বাট কেউ যদি এই ইমেলে মেল করে তখন তো আর ওই মেলটা যায় না। ওটা করতে গেলে কি আমি কি এই যে 365 দিয়ে করবো, মাইক্রোসফট 365 দিয়ে করে যাবে, নাকি আপনার ডিস্ট্রিবিউশন গ্রুপ দিয়ে করবো, কোনটাতে করবো এটা? আচ্ছা একটা কি হয়ে গেল আবার? দেখেন আপনি যেটা বলছেন মেসেজ অ্যাপ্রুভাল, গ্রুপ তো আমরা ক্রিয়েট করলাম, অনেকগুলো ট্যাব আছে। আপনি যে গ্রুপ ক্রিয়েট করেছেন সেই ট্যাবে যেতে হবে, দেন হচ্ছে সেটিংস। কি ব্যাপার বারবার এই ঝামেলা তো। সেটিংস, দেন হচ্ছে এডিট মেসেজ অ্যাপ্রুভাল। এটা আপনি এনাবল করে দিবেন। যদি আপনি এই গ্রুপে কোনো মেসেজ সেন্ড করতে চান, তাহলে যেটা কি হবে, আগে একজন মডারেটর থাকবে, তার কাছে আসবে। দেন হচ্ছে উনি যদি এটাকে অ্যালাউ করেন, তাহলে কি হবে, ওই মেসেজটা ওই গ্রুপে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাই। বাট আপনি যেটা আপনি কি এরকম চাচ্ছেন যে আসলে কেউই রিপ্লাই দিতে পারবে না, নাকি সবাই পারবে, এর এর মধ্যে একজনকে আপনি রেস্ট্রিকশন দিতে চান, এরকম জি কোনো কিছু? ভাই, কেউই পারবে না। ওই যে আমরা নর্মালি হচ্ছে যে আপনার অফিসে একটা মেল মানে ইমেল আইডি থাকে, যেটা মাত্র ওই যে আপনি একটু আগে দেখালেন যে info@domainName.com দিয়ে, যে ওখান থেকে যে মেল গুলো ডিপ্লয় করে সব ইউজারের কাছে যায়, বাট কোনো ইউজার এই মেল অ্যাড্রেস মেল করতে পারে না। মেল করলে ওটা আপনার মেলটা হয় না, সেন্ড হয় না। আচ্ছা বুঝতে পেরেছি। এটা ডিস্ট্রিবিউশন গ্রুপের ক্ষেত্রে হয় না, হ্যাঁ। মেইল মানে আপনার রিপ্লাই হয় না, শুধুমাত্র হচ্ছে মেইল আসে। তাহলে আপনাকে ডিস্ট্রিবিউশন গ্রুপটা ক্রিয়েট করতে হবে। আর যদি এই ধরনের থাকে, আপনি অন্য কোনো গ্রুপ ক্রিয়েট করেন, তাহলে আপনাকে একজন মডারেটর সেট করতে হবে, যে রিপ্লাইয়ের অপশনটা আছে, কিন্তু আগে অ্যাপ্রুভালটা কারো কাছে আসবে। যদি তিনি আগে পড়ে দেখবেন, যদি মনে হয় যে সবকিছু ঠিকঠাক আছে পাঠানোর মতো। কারণ এই গ্রুপে হয়তো আপনার অ্যাডমিন লেভেলে কেউ সরি ম্যানেজমেন্ট লেভেলে কেউ থাকতে পারে, কোনো সেন্সিটিভ ইনফরমেশন অথবা কোনো যেটা আসলে দেওয়া উচিত না সেটা দিয়ে ফেললো। সো মডারেটর আগে চেক করবে, যদি উনি মনে করেন যে না সবকিছু ঠিকঠাক আছে, অ্যালাউ করে দিলে দেন হচ্ছে ওই গ্রুপে মেইলটা যাবে। আমরা চাইলে এই মডারেটরটা সেট করতে পারি। আচ্ছা এখানে বেশ কিছু নোটিফিকেশন আছে, আপনি নোটিফিকেশনের ক্ষেত্রে আসলে অনলি সেন্ডার্স নাকি আপনার অর্গানাইজেশনের মধ্যে নাকি নো নোটিফিকেশন, কোন ধরনের নোটিফিকেশন চান না, তো এগুলো আপনারা চাইলে সেট করতে পারেন। ওনার অ্যাপ্রুভাল এগুলো তো আমরা দেখলামই। সো আপনি চাইলে এগুলোকে আপনি যখন খুশি এটাকে চেঞ্জ করতে পারবেন। এডিট ডেলিভারি ম্যানেজমেন্ট, যেটা আপনি অ্যালাউ করেননি, এখন আপনি চাইলে অ্যালাউ করতে পারবেন। আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখবো, মানব ভাইয়ের প্রশ্নটাতে একটু পরে আসতেছে, যে আমরা কিভাবে আসলে ডেলিগেশন দিতে পারি। তার আগে আমরা একটু দেখে আসি অ্যাড এ গ্রুপ, ডাইনামিক ডিস্ট্রিবিউশন গ্রুপ। ডাইনামিক ডিস্ট্রিবিউশন গ্রুপে আমরা কি করব, নেক্সট নাম দেব M365 ডাইনামিক গ্রুপ।
ওনার কে হবে? এখন আসেন, যখন আপনি মেম্বার অ্যাড করবেন, মেম্বার আসলে কিসের বেসিসে এখানে এই গ্রুপে অ্যাড হবে, যেটা আমরা ওই সময় ডিসকাস করছিলাম যে অটোমেটিকলি অ্যাড হবে, কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করবে, বেশ কিছু অ্যাট্রিবিউটের উপর ফলো করে ইউজারগুলো অ্যাড হবে। এখন সেই অ্যাট্রিবিউটগুলো আমাদেরকে এখানে যখন গ্রুপটা ক্রিয়েট করব ওই সময় আমাদেরকে অ্যাড করতে হবে। যেমন সিলেক্ট কন্ডিশন, কিসের বেসিসে আপনি করতে চান, ধরেন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টটা কি, আইটি। দ্যাট মিনস এখানে ক্রাইটেরিয়াটাও সেট করলাম, যে সমস্ত ইউজারের ডিপার্টমেন্ট আইটি, এই সিস্টেম কি করবে, তাদের সেই সমস্ত মেম্বারকে অটোমেটিক্যালি এই গ্রুপে অ্যাড করে নেবে। ক্লিয়ার ব্যাপারটা সবার? আচ্ছা, এখন যদি আপনি আরো ক্রাইটেরিয়া সেট করতে চান যে না শুধুমাত্র সে এটাকে ম্যাচ করবে না, আরো কয়েকটা জিনিস সে ম্যাচ করাবে, কিরকম? কোম্পানি। আচ্ছা, আর কি আছে? স্টেট বা ফাইন্যান্স। এখানে ধরুন আমরা দিলাম হচ্ছে ঢাকা। তার মানে যে সমস্ত ইউজারের ডিপার্টমেন্ট আইটি প্লাস যাদের স্টেট বা প্রভিন্স হচ্ছে ঢাকা, তারাই শুধুমাত্র এই গ্রুপের মেম্বার হবে। সো আমরা এইভাবে করে ক্রাইটেরিয়া সেট করতে হবে। আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন, অথবা যদি কাস্টম কোনো কিছু অ্যাড করতে চান, কাস্টম অ্যাট্রিবিউট, যেটা আসলে এটা এই তিনটা তো আসলে সিলেক্ট করা আছে, এরপর আপনার নিজের মতো করে নাম দিয়ে ক্রিয়েট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন হচ্ছে নেক্সট, একইভাবে গ্রুপের একটা নাম থাকবে, ডিওয়াইএন, শুধুমাত্র এতটুকু দিলাম। দেন হচ্ছে নেক্সট, ক্রিয়েট গ্রুপ। দেন হচ্ছে ক্লোজ। এখন একটা আমরা দেখি ডাইনামিক ডিস্ট্রিবিউশন লিস্টে এই গ্রুপে আসলে কোনো মেম্বার আছে কিনা, এবং মেম্বার অ্যাড করার জন্য আমার কিন্তু কোনো অপশনও দেয়নি। মেম্বার্স, দেখেন মেম্বার্স, ভিউ অল মেম্বার্স, কোনো মেম্বার আমাদের অ্যাড করা নাই। আপনি চাইলে পরবর্তীতে রুল চেঞ্জ করতে পারেন, অথবা হচ্ছে ক্রাইটেরিয়া গুলো আবার সেট করতে পারেন, কাস্টম এডিট করতে পারেন। এখন আসেন মেম্বার গুলো আসলে অ্যাড হবে কি করে? অ্যাড হবে হচ্ছে অটোমেটিক, বাট অ্যাড হতে গেলে আমরা যে দুইটা কন্ডিশন দিয়েছি, এই দুইটা কন্ডিশন ফুলফিল না হলে তো সে অ্যাড হবে না, রাইট? সো আমরা একটা কাজ করি, আমাদের যতগুলো ইউজার আছে বেশ কয়েকটা ইউজারের আমরা এই ক্রাইটেরিয়া গুলো সেট করে আসি, কারণ না থাকলে তো অ্যাড হবে না। ধরুন যে আমি দিচ্ছি যারা প্যাটেল, একটা ইউজার দিয়ে বারবার চেক করছি আমরা, কোনো অসুবিধা নাই। এডিট প্রপার্টিস, অথবা আর একটু সহজ করি যারা প্যাটেল, কারণ এন্টাইটি অনেক ইনফরমেশন দেখায়। যাব কোথায়? আমাদের ম্যানেজ কন্টাক্ট ইনফরমেশন। কি ওখানে সেট করেছিলাম? ডিপার্টমেন্ট, যাদের ডিপার্টমেন্ট হবে আইটি। আর একটা সেট করা ছিল স্টেট বা প্রভিডেন্স, এটা হচ্ছে আমাদের ঢাকা থাকতে হবে। এই দুইটা জিনিস ম্যাচ করলে সে হচ্ছে এই গ্রুপের মেম্বার হবে। ওকে, এটা আমি সেভ করলাম। দেন হচ্ছে আইটি অ্যাডমিন, একইভাবে ম্যানেজ ডিপার্টমেন্ট আইটি আছে অলরেডি, সো আমার এখানে ঢাকা, দেন হচ্ছে সেভ চেঞ্জেস। মহসিন ভাইকে দিলাম ডিপার্টমেন্ট আইটি, দেন হচ্ছে ঢাকা। এটার সাথে সাথে হবে না, একটু সময় লাগবে, 4-5 মিনিট সময় লাগতে পারে।
ডাইনামিক ডিস্ট্রিবিউশন গ্রুপ চেক করে আসি মেম্বারগুলো আসছে কিনা। না এখন আসেনি, সময় লাগবে। আচ্ছা আপনি একটু ওয়েট করুন 2-5 মিনিট, আমি একটু আসছি, তার মধ্যে এটা হতে থাকুন। এই ফাঁকে আমরা পিছনের একটা জিনিস একটু আলোচনা করি। রাকিব ভাই একটা কোশ্চেন করছিলেন, রাকিব ভাই কোশ্চেনটা একবার রিপিট করবেন, এটা হতে হতে আমরা কোশ্চেনটা আরেকবার শুনি। ভাই কোন কোশ্চেনটা ভাই? আপনি যে ডিস্ট্রিবিউশন গ্রুপের একটা ইস্যু নিয়ে কথা বলতেছিলেন, কোশ্চেনটা। আচ্ছা ওই যে আমি যেটা বলছিলাম যে আপনার সবাই মানে আহ, একটা মেল অ্যাড্রেস থাকবে যেটা info@, ধরেন ডোমেন অথবা example.com। তো ওই ইমেল অ্যাড্রেসে মানে সবাই সকল ইউজার অ্যাড থাকবে, যখন একটা কোনো মেল ওই গ্রুপ থেকে ডিপ্লয় করা হবে সবাই পাবে, বাট কোনো ইউজার যাতে মানে মেল করলে ওই info@example.com এ ওই মেলটা যাবে না। মানে ওই মেল অ্যাড্রেসটা মানে গ্রুপটা হবে যে সে সেন্ড করতে পারবে, বাট মানে সে সবাইকে সেন্ড করতে পারে, বাট কেউ কেউ মেল করলে সেটা রিসিভ করবে না, সেটাই তো? হ্যালো? হ্যালো রাকিব, আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার না, আরেকবার যদি বলুন। আপনি চাচ্ছেন একটা গ্রুপ হবে, সেই গ্রুপে 10 জন মেম্বার থাকবে, যখন কেউ ওই গ্রুপে মেল করবে তখন ওই গ্রুপের 10 জন মেম্বারই মেলটা পাবে, রাইট? এটা হচ্ছে একটা গ্রুপের নর্মাল প্রসেস আর কি। এরপরেরটুকু বলুন। আহ, আমি আপনার কথা বুঝতে পারিনি, লাস্টের যে কথাটা যে 10 জন গ্রুপের মধ্যে একজন ইউজার মানে হুম। সে মেল রিসিভ করবে, বাট সে মেল সেন্ড করতে পারবে না গ্রুপে, সেটা কথা বলছেন? মানে আপনি কি চাচ্ছেন যে ওই একজন এই গ্রুপে মেল করতে পারবে না, তাই তো? বাকিরা সবাই জি করতে পারবে। জি। হ্যাঁ, এটা পসিবল। শুধু এটা পসিবল না, ওই 10 জনের ভিতরে আপনি একজনকে অ্যাসাইন করবেন, সেই একজনই শুধুমাত্র এই গ্রুপে মেল করতে পারবে, বাকি 9 জন এই গ্রুপে মেল করতে পারবে না। এটাও পসিবল। আচ্ছা যেমন অনেক কোম্পানিতে কি করে, all@xyz.com নামে কোম্পানির নামে একটা মেল অ্যাড্রেস থাকে। এখানে কি হয়, অফিসের যত সার্কুলেশন থাকে বা হলিডে থাকে, ঈদ হলিডে থাকে, এগুলো এইটার থেকে সার্কুলেট করে, তাই না? তো এই যে all@, এখানে একটা কোম্পানি সব এমপ্লয়িরা থাকে, বাট এখানে কিন্তু সবাই মেইল করতে পারে না, শুধু এইচআর এর লোকজনই মেইল করতে পারে। শুধুমাত্র এইচআর এর পারমিশনই থাকে। আইটি চাইলেই অলে মেইল করতে পারবে না, বা XYZ ডিপার্টমেন্ট চাইলেই মেইল করতে পারবে না। এটা পারমিশন লেভেল থেকে পারমিশন সেট করা যায়। হ্যাঁ, ওই যে এটা ভাই দেখা দিচ্ছে যে আপনার ওই যে অ্যাপ্রুভালের যে প্রবলেম মানে ইস্যুটা, যে যদি আপনি একজনকে মানে কোঅর্ডিনেটর ধরে রাখেন, সে যদি আপনাকে অ্যাপ্রুভ করে তখন সেই মেলটা করতে পারবে। কোঅর্ডিনেটর বা মডারেটর যাই বল না কেন, এটা তো একটা পার্ট। আর আমি যেটা বলছি ওটাও করা যায়, এটা মডারেটর ছাড়াও করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, ভাইয়া এটা দেখ, কারণ যে আপনি চাচ্ছেন যে 2 জন বা 3 জন আইডি ব্যক্তির বাইরে আর কেউ মেল করতে পারবে না। তো ওইখানে তো মডারেটর দরকার নেই, আপনি 2 জনকে পারমিশন দিলেন, বাকি সবাইকে ডিনাই করে দিলেন, হ্যাঁ? তাহলে ওই 2 জন বা 3 জন ওই গ্রুপে শুধু মেল করবে, আর কেউ মেল করতে পারবে না। আর যে গ্রুপটাতে ফেসবুক পেজের মতো আপনার অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগে, বা আপনি মনে করতেছেন এই গ্রুপে মেলটা একটা সেকেন্ড পয়েন্ট থাকবে চেকিং এর জন্য, যে মেলটা
ইমেল দিচ্ছে, তো সেক্ষেত্রে মডারেটর আপনি ইউজ করতে পারবেন। সব গ্রুপে তো মডারেটর লাগে না। ঠিক আছে, আমরা মনে হয় মাঝখানে একটু অনেক কিছু আলোচনা করলাম। হ্যাঁ, এগুলো ভাই আমরা কিভাবে আমাদের করতে হবে আগের তাহলে? জায়গায় আসলে return করি। এগুলো ভাই কোন অপশন থেকে করতে হবে এগুলো? ওটা অ্যাড হয়েছে কিনা?
যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারাও কিন্তু চেক করতে পারবে যে গ্রুপে মেম্বার অ্যাড হয়েছে কিনা। আচ্ছা আমরা শুরু করি। আপনি কি চেক করেছেন অ্যাড হয়েছে কিনা? আপনার পারমিশন তো আছে। হ্যালো, ভাইয়া আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, বাকিদের কি অবস্থা? ভাইয়া বোধহয় কথা বলতেছে বাট অডিও ক্লিয়ার হচ্ছে না। শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা দেখি মেম্বার্স, না এখনো অ্যাড হয়নি, কি ব্যাপার? এত সময় তো লাগার কথা না। আচ্ছা এখনো অ্যাড হয়নি, এটা তো আরো বেশি সময় নেবে। আপনারা দেখেন তো আপনাদের এন্ড থেকে লগ ইন করা আছেন কেউ? কারো লগ ইন করা আছে কিনা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আপনারা একটু কেউ একজন চেক করে দেখেন আপনাদের end থেকে পাচ্ছেন কিনা। অনেক সময় নেটওয়ার্ক কানেক্টিভিটির কারণে বা আদার্স কোনো কারণে সমস্যা হতে পারে। এত সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যে চলে আসার কথা। আচ্ছা, এই আপডেট গুলো ফোর্স সিঙ্ক করার কোনো অপশন আছে না এইগুলো নাকি করা অটো? যাবে না, এটার মানে বাই ডিফল্ট কিছু ইয়ে থাকে, এগুলো হচ্ছে মানে অটোমেটিকলি হবে।
হ্যাঁ, কিছু কিছু জিনিস কনফিগারেশন মানে ফোর্সফুলি করা যায়, আর 365 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় মানে কোনো কিছু করা যায় না, যেটা আসলে আমরা অন প্রেমে বিভিন্ন ফোর্সফুলি বিভিন্ন পাওয়ার শেল ফেল দিয়ে করি আর কি। একদমই যে করা যায় না সেটা না, বাট এগুলো আমরা করতে পারি না, একটু সময় লাগবে। আচ্ছা, এটার জন্য বসে থাকার দরকার নেই কোনো, আমরা অন্য টপিক শুরু করি। এবার আমরা পরে চেক করবো আর কি যে আসছে কিনা ঠিকঠাক মতো। আচ্ছা, এখানে আমাদের পারমিশন ম্যানেজমেন্টের এই জিনিসগুলো আগে ছিল না, মাইক্রোসফট এগুলো নতুন নিয়ে আসছে। পারমিশন ম্যানেজমেন্ট, পারমিশন রিলেটেড কোনো কাজ করার জন্য আহ, এখানে আপনি লঞ্চ পোর্টালে যে দেখতে পারেন যে আসলে পারমিশন রিলেটেড কি কি আছে, একটু দেখে আসি। অনেক কিছু নতুন নতুন নিয়ে এসছে, তো ফিচার গুলোকে দেখে নেবেন, হুটহাট করে আপডেট ইয়ে এনাবল করার দরকার নাই। এটা কি আসলো? আচ্ছা, এখানে বলা হচ্ছে মাইক্রোসফট এন্টার পারমিশন ম্যানেজমেন্ট ট্রায়াল ফর ফ্রি 45 ডেজ ট্রায়াল, 45 ডেজ এর জন্য একটা ট্রায়াল দিচ্ছে আপনাকে। দেখি কন্টিনিউ করে দেখি কি বলে। আমাদের এই সাবস্ক্রিপশনটা কিন্তু বেশি দিন থাকবে না। কি বলছে? অনমন ট্রায়াল পারমিশন। রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা।
your products এটা আমি 25টা নিলাম হচ্ছে ট্রায়াল। যদি আপনি পারচেস করতে চান এখান থেকে করতে পারবেন। আচ্ছা তার আগে এটা আমাদের এখন লাগবে না, আমরা নিয়ে রাখলাম আর কি। আচ্ছা এখন আসেন মেইল বক্স, আমরা আবার চলে যাবো মেইল বক্স। মেইল বক্সের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ইউজারের মেইল বক্সে আসলে কি কি চেঞ্জ করতে পারি, ধরুন যে যারা প্যাটেল, এটা আমরা কিন্তু আছি এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টারে, নট মাইক্রোসফট 365 অ্যাডমিন সেন্টার। আমরা কিন্তু আস্তে আস্তে করে এক্সচেঞ্জ অনলাইনের মধ্যে ঢুকে যাচ্ছি। আগে ছিলাম শুধুমাত্র একদম মানে ইন জেনারেল ইউজার্স, সেটা কিভাবে কি করতে হয়। এখন হচ্ছে আমরা এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার। এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টারে গেলে আপনারা বেশি আরো ইয়ে পাবেন, ফিচার্স পাবেন, অথবা ইউজারদের মেইল বক্স গুলোকে আপনি আরো কিভাবে মানে ডেলিগেশন দিতে পারেন, কিভাবে কন্ট্রোল করতে পারেন, ম্যানেজ করতে পারেন, সেগুলো অপশন আমরা এক এক করে দেখতে থাকবো। যদিও আমাদের এই পুরো কোর্সে এক্সচেঞ্জ অনলাইন পার্টে আসলে অনেক কিছু শেখার আছে, আমাদের অন্য অন্য টপিকস গুলো কভার হবে, প্লাস আমার এক্সচেঞ্জ অনলাইন প্যারালালি চলতে থাকবে, কারণ এক্সচেঞ্জ অনলাইন একদম একবারে শেষ করে দেওয়াটা মানে সম্ভব না, কারণ কিছু কিছু টপিকস আছে এক্সচেঞ্জ অনলাইনের সঙ্গে ওটা রিলেটেড। তো এই কাজগুলো আমরা পাশাপাশি শিখবো। সে ফর এক্সাম্পল আমরা হয়তো আমরা টিমস এর কাজ করছি, পাশাপাশি আবার এক্সচেঞ্জ অনলাইনের কাজটাও করবো প্যারালালি, এগুলো আমাদের দরকার হবে। আচ্ছা এখন আসেন, যদি আমরা একজন নিজের মেইল বক্সে যাই আসলে কি কি দেখতে পাই, এগুলো ম্যানেজ কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো হচ্ছে কমন প্ল্যাটফর্মে যেগুলো যা ছিল সেটা। এই ইউজারটার মেইল বক্স সাইজ কতটুকু অ্যাজ অ্যাডমিন আপনি দেখতে পারবেন এখানে। আচ্ছা এখানে এই সেটিংসটা আমি একটু চেক করে আসি। ম্যানেজ ইমেইল, ম্যানেজ ইমেইল অ্যাপ সেটিংস। দেখেন এই ইউজারটাকে চাইলে আপনি বিভিন্ন ধরনের, সে তো মেইল ইউজ করতে পারেই, কিন্তু এছাড়াও আপনারা চাইলে কিছু কিছু বেশ কিছু রেস্ট্রিকশন দিতে পারেন। কিরকম রেস্ট্রিকশন? যে আপনি যদি চান যে এই ইউজারটা আসলে কখনো সে কি করতে পারবে না, আউটলুক অন দা ওয়েব, আমরা যে কি ওয়েবে আউটলুক ওপেন করি না, এটা সে কখনো ইউজ করতে পারবে না। সো আপনি চাইলে এটাকে ডিসেবল করে দিতে পারেন, তাহলে যেটা হবে সে বাকি সবকিছু ওয়েবে এনাবল ওপেন করতে পারবে, বাট সে আউটলুকটা ওয়েবের ক্ষেত্রে এনাবল করতে অথবা ওপেন করে কাজ করতে পারবে না, বা আদার্স গুলোর আদার্স ফ্যাসিলিটি সে পাবে। অথবা আপনি চান যে সে ওয়েবে ইউজ করুক, বাট ডেস্কটপ ভার্সন আমাদের যে আউটলুকটা আছে সেটা সে ইউজ করে মানে এখানে সে কনফিগার করতে পারবে না, এখানে কনফিগার করে কাজ করতে পারবে না। তো আপনি যদি এটা ডিসেবল করে দেন তাহলে যেটা হবে, এই ইউজারটা দিয়ে আপনি যখন এই মেইল অ্যাড্রেসটা দিয়ে যখন ডেস্কটপে এনাবল করতে যাবেন অথবা কনফিগার করতে যাবেন, কনফিগারেশনটা হবে না। কেন হবে না? কারণ অ্যাডমিন আপনি বলে দিয়েছেন যে উনি ডেস্কটপ ভার্সন আউটলুক ইউজ করতে পারবেন না। ব্র্যাকেটে লেখা আছে ম্যাপি, মাইক্রোসফটের এটা নিজস্ব ম্যাপি প্রোটোকলের মাধ্যমে হচ্ছে মাইক্রোসফট এক্সচেঞ্জটা কাজ করে, মানে আইম্যাপ, পপ3 এগুলো দিয়ে কাজ করে না। এটা হচ্ছে মাইক্রোসফটের ম্যাপি একটা প্রোটোকল, এই প্রোটোকলের মধ্যে কাজ করে। তো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে করে কাজ করতে পারবেন। আচ্ছা এটা গেল। এখন আসেন মোবাইল ডিভাইসের ক্ষেত্রে, এটাকে আমরা বলে থাকি এক্সচেঞ্জ অ্যাক্টিভ সিঙ্ক। অ্যাক্টিভ সিঙ্ক মানে হচ্ছে যদি অ্যাক্টিভ সিঙ্কটা এনাবল থাকে তাহলে আমরা বুঝবো যে এই ইউজারটার মেইল অ্যাড্রেস আমরা চাইলে মোবাইল ফোনেও ইউজ করতে পারবো। বাট আপনি যদি চান যে না সে শুধুমাত্র ওয়েবে ইউজ করতে পারবে এবং আউটলুক ডেস্কটপ ভার্সনে ইউজ করতে পারবে, বাট সে মোবাইলে কখনো এই জিনিসটা কনফিগার করে কাজ করতে পারবে না, যদি আপনি এটা ডিসেবল করতে চান তাহলে যেটা করতে হবে এটাকে আপনি ডিসেবল করে সেভ দিবেন, তাহলে সে আর এই মেইলটাও আউটলুকে কনফিগার করে, সরি মোবাইলের ক্ষেত্রে, মোবাইল ক্লায়েন্টের ক্ষেত্রে কনফিগার করে কাজ করতে পারবে না। ক্লিয়ার সবাই? এছাড়া আপনি যদি চান যে এটার আসলে আইম্যাপ তারপর পপ3 এগুলো আমরা পরে আরো ডিসকাস করবো, এগুলো যদি ডিসেবল করে রাখতে চান করতে পারেন। বাট সাধারণত আমরা বাই ডিফল্ট কোনোটাই করি না, কারণ এগুলো আমাদের সবগুলোই দরকার হয়। So আমরা চেঞ্জ করব না, যদি স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্টস থাকে দেন হচ্ছে চেঞ্জ গুলো করবো। বাই ডিফল্ট কখনো এগুলো চেঞ্জ করবেন না। কনফিউশন আছে কিনা কারণ বুঝতে সমস্যা আছে? ওকে
আরেকটা অপশন আছে ম্যানেজ মোবাইল ডিভাইস। এই জিনিসটা আমরা এখন শিখবো না, আমরা যখন ইনটিউন শিখবো ওইটার সঙ্গে রিলেট করে আমরা এই জিনিসগুলো কাজ করবো। যখন আমাদের মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট পার্টটা আসবে তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে, তখন আমরা দেখবো ম্যানেজ মোবাইল ডিভাইস, কিভাবে মোবাইল ডিভাইসগুলোকে আমরা ম্যানেজ করতে পারি, আমরা ওই কনফিগারেশন ওখান থেকে দেখে নেব। আচ্ছা, এরপর আসুন অর্গানাইজেশন। আমি প্রতিটা ট্যাব একটু টাচ করে যাচ্ছি কি কি আছে। ম্যানেজ অর্গানাইজেশন ইনফরমেশন, তার নিজস্ব ইনফরমেশন কি কি থাকে এগুলো আমরা অলরেডি দেখে আসছি। দেন হচ্ছে ডেলিগেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, ডেলিগেশন। আচ্ছা, ডেলিগেশনটা হচ্ছে ধরুন যে আপনার মেইল বক্স, বাট আপনি কাউকে ডেলিগেশন দিবেন। ডেলিগেশন দেওয়া মানে কি, যদি আমার মেইল বক্সে ডেলিগেশন কাউকে দেই তার মানে অন্য কেউ আমার মেইল বক্সটাকে ইউজ করতে পারবে। দ্যাট মিনস আমি যেমন মেইল পাঠাই আউটলুকের মাধ্যমে, আমার হয়ে অন্য কেউ আমার মেইলটা পাঠাতে পারবে। এটা কিভাবে সম্ভব? আপনার ব্যাপারটা ক্লিয়ার কিনা? ধরুন যে আমি এখন দেশের বাইরে অথবা কোনো কারণে আমি কোনো ইম্পর্টেন্ট একটা মেইল করা দরকার, এটা আমি করতে পারছি না, কিন্তু যদি আমি ডেলিগেশনটা কাউকে দিয়ে রাখি যে আমার অ্যাবসেন্সে অন্য কেউ আমার মেইলটা ডেলিভার করতে পারবে অথবা মেইল কমিউনিকেশন করতে পারবে, ইজ ইট পসিবল? ইয়েস, ইটস পসিবল। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ওই ইউজারের ডেলিগেশন কন্ট্রোলিংটা এনাবল করতে হবে। কাকে আপনি ডেলিগেশনটা দিতে চান, এই ডেলিগেশনের অনেকগুলো ক্যাটাগরি আছে। একটা আছে সেন্ড অ্যাজ, তারপর সেন্ড অন বিহাফ, এগুলো আমরা প্রতিটা দেখবো আসলে কোনটা কি কাজ করে। আর রিড অ্যান্ড ম্যানেজ, ফুল অ্যাক্সেস, তিনটার আসলে তিন ধরনের কাজ। আমি সিনারিওটা একটু বোঝানোর ট্রাই করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন যারা প্যাটেলকে আমি এখন মেইল ডেলিগেশন দিচ্ছি, দ্যাট মিনস যারা প্যাটেলের যারা প্যাটেলে ঢুকে ডেলিগেশন দেওয়া মানে হচ্ছে যারা প্যাটেলের অ্যাবসেন্সে কেউ হয়তো তার মেইল বক্সটা ইউজ করবে। এটা তো সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি আপনি সেন্ড অ্যাজ দেন তাহলে যেটা হবে এখানে বলা আছে দ্য সেন্ড অ্যাজ পারমিশন অ্যালাউজ দ্য ডেলিগেট টু সেন্ড অ্যান মেইল ফ্রম দিস মেইল বক্স। দ্যাট মিনস সে কি করতে পারবে, মেইলটা পাঠাতে পারবে। ফার্স্ট অপশন এবং লাস্ট অপশন দুটোর মধ্যে কমন একটা ডিফারেন্স আছে। যদি আপনি রিড অ্যান্ড ম্যানেজ দেন তার মানে ফুল অ্যাক্সেস, দ্যাট মিনস আপনি মেইল তো পাঠাতেই পারবেন, পাশাপাশি ওই মেইলের সমস্ত ম্যানেজমেন্টও আপনি কাজ করতে পারবেন। ম্যানেজমেন্ট বলতে ওই মেইলের ওই ব্যক্তির, দ্যাট মিনস যারা প্যাটেলের মেইল বক্সের পারমিশন, তারপর মেইল ডিলিট করা সব কাজই আপনি করতে পারবেন। কিন্তু যদি আপনি শুধুমাত্র সেন্ড অ্যাজ দেন তাহলে যেটা হবে, আপনি যারা প্যাটেলের মানে যাকে আমি পারমিশন দেব সে শুধু মেইল পাঠাতে পারবে, কিন্তু কখনো সে তার মেইল বক্সটাকে অ্যাক্সেস করতে পারবে না, পাশাপাশি কোনো মেইলও সে ডিলিট করতে পারবে না। মেইল ডিলিট করতে পারবে কোনটা, যে সেটা নিজে পাঠিয়েছে। যারা প্যাটেলের হয়ে যখন সে মেইল করবে শুধুমাত্র ওই মেইলটা সে ডিলিট করতে পারবে যেটা সে নিজে সেন্ড করেছে, বাট আদার্স কোনো মেইল সে ডিলিট করতে পারবে না। দ্যাট মিনস সে তার ফুল কন্ট্রোলিংটা থাকে না। সেন্ড অ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র রিড পারমিশনটা থাকে, আর ফুল অ্যাক্সেসের ক্ষেত্রে যেটা হয় সে আসলে অ্যাকচুয়ালি সবকিছুই করতে পারবে। সবকিছু করতে পারবে মিনস যারা প্যাটেল যা যা করতে পারতো, যারা প্যাটেলের হয়ে আপনি যাকে পারমিশন দিবেন ওই ব্যক্তি যারা প্যাটেলের মেইল বক্সে ঢুকে সব কাজই করতে পারবে। মেইল ডিলিট করতে পারবে, রিড করতে পারবে, সেন্ড করতে পারবে, রিসিভ করতে পারবে, ইচ এন্ড এভরিথিং। দ্যাট এই জন্য এটাকে বলা হচ্ছে ফুল অ্যাক্সেস। ক্লিয়ার সবাই? কনফিউশন থাকলে আগে প্রশ্ন করেন, আপনার প্রশ্ন করতেছেন না তাহলে বুঝবো কি করে যে আসলে বুঝতেছেন কিনা। ভাই সেন্ড অ্যাজ এ জাস্ট রিড পারমিশন, আর সেন্ড অন বিহাফ এ হচ্ছে আপনার জাস্ট সে মেল করতে পারবে এবং মেসেজটা মানে আচ্ছা, এটা এটা বোঝার জন্য আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা আছি কোথায়, যারা প্যাটার্ন। এটা সিনারিটা এখানে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যারা প্যাটেলের মেইল বক্স, কিন্তু আমি পারমিশনটা দিচ্ছি কাকে, অন্য কাউকে আমি পারমিশন দিচ্ছি। অ্যাড মেম্বার্স, ওই মেম্বারটাকে অ্যাড করতে হবে যাকে আপনি পারমিশন দিবেন। ধরুন যে আপনি পারমিশন দিবেন
এই ব্যক্তি কি এক্সচেঞ্জ ইউজার the changes saved and will appear within 5 minutes এটা সময় লাগবে তাহলে পারমিশনটা দিলাম কাকে পারমিশনটা দিলাম হচ্ছে এক্সচেঞ্জ ইউজার নামে একজনকে এক্সচেঞ্জ ইউজার দ্যাট মিনস যারা পাঠাইল এখন অ্যাবসেন্স তার হয়ে সে কি করবে এক্সচেঞ্জ নামক কোন একজন ইউজার সে যারা পাঠালের মেইল কমিউনিকেশন গুলো করবে ক্লিয়ার সবাই কিন্তু সেটা হচ্ছে যদি আপনি পারমিশনটা দেন সেন্ড অ্যাস যদি পারমিশনটা হয় সেন্ড অ্যাস শুধুমাত্র রিড পারমিশন পাবে কিন্তু যারা প্যাটেলের মেইল বক্সে ঢুকে কাজ করতে মানে কোনো মেইল ডিলিট কোনো কিছু করতে পারবে না এক্সচেঞ্জ নামক ইউজারটা আর যদি আপনি ফুল পারমিশন দেন ফুল পারমিশন তাহলে যেটা হবে এই ব্যক্তি এক্সচেঞ্জ নামক ইউজারটা যারা প্যাটেলের পুরো মেইল বক্সটাকে অ্যাক্সেস করতে পারবে প্লাস মেইল ডিলিট করা সেন্ড করা রিসিভ করা সবই পারবে বুঝতে পারলাম ক্লিয়ার সবাই ক্লিয়ার বাট হ্যাঁ প্র্যাকটিক্যালি আমরা দেখবো প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এখন আমি আছি কোথায় যাকে পারমিশন দিয়েছি এক্সচেঞ্জ নামক ইউজারকে ওকে তাহলে এই কাজটা এটা বুঝতে গেলে আমাদেরকে আগে আমার আউটলুকটা অথবা মেইলটা ওপেন করতে হবে আমি এটাকে একটু সাইডে রাখি দেন হচ্ছে আমাদেরকে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইল ক্লিক করার পরে ওপেন অ্যানাদার মেইল বক্স ওপেন অ্যানাদার মেইল বক্স মানে হচ্ছে আপনি অন্য কারোর মেইল বক্স ওপেন করবেন বাট আপনার পারমিশন না থাকলে আপনি কি ওপেন করতে পারবেন যদি কেউ পারমিশন দেয় তাহলে আপনি মেইল বক্সটা ওপেন করতে পারবেন আমরা ট্রাই করব কার মেইল বক্স যারা প্যাটেল আচ্ছা এটা মেইল অ্যাড্রেস কি ছিল একটু দেখে আসি যারা যারা প্যাটেল দেন হচ্ছে ওপেন কি বলা হচ্ছে মেইল বক্সে ওপেন করতে পারছে না কেন পারছে না কারণ কি তাকে আমি পারমিশন দিয়েছি শুধুমাত্র সেন্ড আস পারমিশন একটু বুঝি ভালো করে যদি সেন্ড আস পারমিশন দেন তাহলে যেটা হবে এই ব্যক্তি যারা প্যাটেলের মেইল বক্সটাকে অ্যাক্সেস করতে পারবে না কিন্তু মেইল পাঠাতে পারবে তার হয়ে আর যদি ফুল পারমিশন দেন তাহলে যেটা হবে তার মেইল বক্সে ঢুকেই মানে যেমন করে যারা প্যাটেল তার মেইল বক্সটাকে ওপেন করতো ঠিক একইভাবে এক্সচেঞ্জ নামক ইউজারটা মেইল বক্সটাকে মানে পুরো মেইল বক্সটাকে ওপেন করতে পারবে করে যেটা হবে মেইলটাকে ডিলিট করতে পারবে সবকিছু করতে পারবে এই জন্য বলা আছে ফুল পারমিশন ভাই তাহলে মেইলটা সেন্ড করবে কোত্থেকে যদি মেইল রাইট তার নিজের মেইল বক্স থেকে হ্যাঁ তার নিজের মেইল বক্স থেকে সেন্ড করবে এই কাজটা করার জন্য তাহলে কিভাবে করব নিউ মেইলে যাওয়ার পরে দেখেন এখানে তো আসলে কোনো অপশন নাই আমি যদি এখন কাউকে মেইল পাঠাই তাহলে কি আমার মেইল বক্স থেকে মেইল পাঠানো হবে না তাই কি না জি জি এইটা করার জন্য আমাদেরকে যেতে হবে অপশনস শো ফ্রম এটা এনাবল করতে হবে এটা কিন্তু সবসময় চেঞ্জ হয় দেখো এর আগে যেটা ছিল এখানে ক্লিক করলে এই যে এখানে থ্রি ডট বাটন থাকতো সেখান থেকে শো ফ্রম অপশনটা আসতো এখন আবার খুঁজে বের করতে হবে হয়তো কিছুদিন পরে এখানে অপশনস এর মধ্যে নয় মাইক্রোসফট অন্য কোথাও নিয়ে গিয়ে চলে গেছে তো এগুলো খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে বাট টার্মস আপনাকে জানতে হবে যে আসলে কিভাবে করব আচ্ছা যদি অপশনসে যান তাহলে যেটা হবে শো ফ্রম এটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখন আপনাকে চুজ করতে হবে বাই ডিফল্ট কার্ডটা থাকবে যার মেইল বক্স সেটাই দেখাবে admin@snbbd.onmicrosoft.com দ্যাট মিনস আমার মেইল বক্স বাট আমি পাঠাবো কার হয়ে যারা প্যাটেলের যারা প্যাটেলের হয়ে পাঠাবো নট আমি তাই না আচ্ছা যারা প্যাটেলের হয়ে পাঠাতে গেলে তাহলে আমরা কি করবো এখানে সিলেক্ট করবো দেন হচ্ছে আদার মেইল বক্স এবং আপনাকে সার্চ করতে হবে যার হয়ে করবেন যারা তাহলে কি সিলেক্ট হলো যারা @snbbd.onmicrosoft.com তার মানে এখন যারা এই মেইলটা আপনি কাউকে পাঠালে সেটা যারা থেকে যাবে যারা নামক ব্যক্তি হচ্ছে মেইল পাঠাবে এটাই বোঝাবে আচ্ছা আপনি কাকে পাঠাবেন
অন্য কারো মেইল অ্যাড্রেস দেন। আইটি অ্যাডমিনকে দেই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখন যে টপিকসটা করা হচ্ছে এটা আমাদের খুবই দরকার হয়, বিভিন্ন পারপাস হতে পারে। টেস্ট মেইল, হ্যালো। আচ্ছা, দেন আছে সেন্ড। তাহলে চেক করব কোথায়? আইটি অ্যাডমিন চেক করবে, রাইট? সো আমাদেরকে আবার আইটি অ্যাডমিনে লগ ইন করতে হবে। ভাই আরেকটা কোশ্চেন হলো, আমি যে মেলটা এখান থেকে সেন্ড করলাম জারা প্যাটেলের হয়ে, এটা কি জারা প্যাটেলের ইনবক্সের সেন্ড আইটেম, জারা প্যাটেলের কেউ হ্যাঁ, আমি পাঠাচ্ছি। কি বুঝাইতে পারছি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমি আপনি কি পাঠান। সেম মেলটা এখানে যেরকম সেন্ড আইটেমে পাচ্ছি, এটা কি আমি জারা প্যাটেলের সেন্ড আইটেমে পাবো? হ্যাঁ হ্যাঁ, পাবেন। আচ্ছা, এখন আমরা লগ ইন করবো office.com। কাকে পাঠালাম? আইটি অ্যাডমিন, রাইট? আবারও পাসওয়ার্ড রিসেট করতে হবে। আইটি অ্যাডমিন। এর ভিতরে একটা কথা বলবো, কোশ্চেন ছোট্ট, হ্যাঁ সেটা হ্যাঁ, হচ্ছে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, যে মানে এক্সচেঞ্জের অ্যাডমিন, সে তো সবার মেইল বক্স ওপেন করার পারমিশন রাখে নাকি? আমি কি বুঝাতে পারছি? হ্যালো? হ্যাঁ, একটা মিনিট। না, অ্যাজ এ অ্যাডমিন আপনি কিন্তু মানে রাইটস রাখেন না। এই কারণে রাখেন না, আপনি অ্যাডমিন হতে পারেন, কিন্তু ধরেন যে কোর ব্যাংকিং অথবা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সে কি মেইল করছে না আপনার জানার দরকার আছে? মানে না, লজিক্যালি হওয়া উচিত না। হুম। বাট যে বাট মানে সেটা মেইন কিন্তু সেটা, অ্যাডমিনিস্ট্রেটর, সে কি হ্যাঁ, ওপেন করতে পারে কিনা না মেইল ওপেন বক্সটা? করতে পারে, ওপেন করতে পারে না। ওপেন করার যদি ব্যবস্থা করেন, মানে ম্যানেজমেন্ট যদি বলে যে স্পেসিফিক ওই ব্যক্তির মনিটরিং করার জন্য যে উনি কোথায় মেইল করে, কোন মেইল রিসিভ করে, তাহলে অ্যাডমিন সেটা এনাবল করলে করতে পারবে, কোনো আচ্ছা, অসুবিধা মানে আইটি অ্যাডমিনিস্ট্রেটর যিনি মেইন, তার হচ্ছে কোনো পারমিশনই নেই যে কোনো মেইল বক্স ওপেন করতে পারবে মাইক্রোসফটে? না, পারমিশন নাই। আচ্ছা, বাই ডিফল্ট দেখেন, মানে কেউ কারোর মানে ইনফরমেশন ওপেন করে কাজ করবে এই পারমিশনটা থাকে না, বাট অ্যাডমিন চাইলে তো আসলে অনেক কিছুই করতে পারে। বাট আমি সেটাই চাইলে তো জানতে সে, চাচ্ছি হুম হুম, যে তো বাই ডিফল্ট এরকম থাকে। ওকে, অন্য প্ল্যাটফর্মে যেরকম অ্যাডমিনিস্ট্রেটর যিনি থাকেন, কিন্তু সব মেইল বক্স অ্যাক্সেস করতে পারে, এই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম কিনা পসিবল। কিন্তু এটা কি ঠিক? আপনার মতে কি মনে হয়? না 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 না, এটা তো অবশ্যই আনএথিক্যাল, বাট সময় তো দরকার হয়। মাইক্রোসফট সবসময় মানে মাইক্রোসফট সবসময় যেটা করে, একদম ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ড, মাইক্রোসফট সেইটা মেনটেন করে কাজ করে। অনেক কিছু চিন্তা ভাবনা করে মাইক্রোসফটের বিভিন্ন কনফিগারেশন গুলো, তারা সিস্টেম গুলো দাঁড় করায়। এখন অন্য প্ল্যাটফর্ম কি করছে না করছে, না, আমি মাইক্রোসফট এগুলো জিজ্ঞেস করলাম হুম হুম। যেটা কিন্তু পসিবল। হয় কি, আমরা আসলে সবসময় চিন্তা করি যে আসলে ফ্যাসিলিটিস বেশি, বাট বেশি ফ্যাসিলিটিস নিতে যে এটা যে একটা অসুবিধার কারণে দেওয়া হচ্ছে সেটা আমরা কখনো চিন্তা করি না। হুম। একটু খেয়াল করি, মেইলটা পাঠালো কে? যারা প্যাটেল, না, মেইলটা পাঠালো কিন্তু এক্সচেঞ্জ ইউজার, কার হয়ে? এক্সেল, যারা যারা প্যাটেলের হয়ে। প্যাটেলের হয়ে। পাঠালে কাউকে? আইটি অ্যাডমিনকে। কিন্তু আইটি অ্যাডমিন কি বুঝতে পারলো যে আসলে এক্সচেঞ্জ ইউজার পাঠিয়েছে? না, কিন্তু কিন্তু সে দেখছে কি যারা প্যাটেলে মেইলটা পাঠিয়েছে। সো এইভাবে করে আমরা ডেলিগেশন
মেইল বক্সের ডেলিগেশন কাউকে দিতে পারে। হতে পারে যে আমি আসলে দেশের বাইরে গেছি অথবা আমি কোনো ছুটিতে আছি, এরকম পসিবিলিটি থাকতে পারে। সো আগে থেকে আপনি অ্যাডমিনকে বলে দিলেন যে আমার হয়তো ইম্পর্টেন্ট মেইল অথবা আমি এইগুলো ফোনেও আমি আসলে এইভাবে কমিউনিকেশন করতে পারবো না, এটা আমার জন্য একটু ঝামেলা হবে। তখন মানে যেটা আপনার যদি মনে হয় যে উনি আসলে বিশ্বস্ত, না পারমিশন তো আপনি তাকেই দিবেন, মেইল বক্সের পারমিশন তো সহজে কাউকে দিবেন না। যদি এরকম পারপাস থাকে তাহলে তাকে পারমিশন দিয়ে আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন। বুঝা গেছে? আদারওয়াইজ কিন্তু পারমিশন দেওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা যেটা দেখছিলাম, আবার ওখানে ফিরে যাই। সময় কি আছে আমাদের আর? একটা ইম্পর্টেন্ট টপিকস মাঝপথে। আচ্ছা, এখন দেখেন সেন্ড অ্যাজ, তাহলে যেটা হচ্ছে আমি তার মেইল বক্স ওপেন করতে পারি না, বাট তার হয়ে কি করতে পারি, মেইল পাঠাতে পারি। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আমি আসলে ফুল কন্ট্রোলিং চাই, যারা প্যাটেলের ফুল মেইল বক্সের কন্ট্রোলিংটা আমি চাই, তাহলে কি করব? তাহলে যেটা করতে হবে, আবারও যারা প্যাটেলে যাব, দেন হচ্ছে ডেলিগেশন, তাকে আমি ফুল অ্যাক্সেস দেবো। তাকে দেব ওই সেম ব্যক্তিকে, অ্যাডমিন। অ্যাডমিন দেন অলসো সেভ, কনফার্ম। রিফ্রেশ দেবো, দেন হচ্ছে অ্যাডমিন, আবারও মেইল বক্স ওপেন করব, আউটলুক ওপেন করব, দেন আমরা আবার ট্রাই করব ওপেন আনাদার মেইল বক্স। কার মেইল বক্স ওপেন করতে যাচ্ছি? এখন কিন্তু ফুল পারমিশন দেওয়া হয়েছে, যারা প্যাটার্ন। দেন হচ্ছে ওপেন, পসিবিলিটি আছে নাকি? দেখেন যারা প্যাটার্নের মেইল বক্স, পুরো মেইল বক্সটা ওপেন হয়ে গেছে। বুঝা গেছে? দ্যাট মিনস এখন আমরা যেটা করতে পারি, যারা প্যাটেলের পুরো মেইল বক্সটা ওপেন করে এখান থেকে মেইল করতে পারি। মানে এখন তো আমার ফুল অ্যাক্সেস আছেই, এখন কিন্তু আমাকে আর এখানে যেতে হবে না, এই যে শো ফ্রম এগুলো যাওয়ার দরকার আছে আমার, ভাইয়া যাওয়ার একটু আগে আমরা অ্যাক্সেস ইউজার থেকে যারা ফেটেলের হয়ে যে মেলটা করেছিলাম ওইটা কি এখানে সেন্ড আইটেম আছে? একটু চেক আচ্ছা, করে এখানে দেবেন। একটা ব্যাপার আমি একটু এটা ভুল বলেছি, মানে যখন আপনি কারোর হয়ে করবেন, সেন্ডাস করবেন, তখন ইনার মেইল বক্সে শো করার কথা না। একটু দেখে আসো একটু। না, এটা শো করবে না, হ্যাঁ। জি। যখনই আপনি তাকে ফুল পারমিশন দিবেন তখনই একমাত্র শো করবে, মানে দ্যাট মিনস তার মেইল বক্স থেকে করলে তখনই শো করবে। দেন হচ্ছে নিউ মেইল, এখান থেকে আপনি মেইল করলে সরাসরি চলে যাবে। আচ্ছা, একটা মেইল করি আমি আইটি অ্যাডমিনকে। মেইল টেস্টিং, মেইল টেস্ট, হাই আইটি অ্যাডমিন, দেন হচ্ছে সেন্ড। ওকে, চলে আসছে। তো এখানে তো আমাদের দেখাবেই, এটা নতুন করে বোঝার কিছু নাই। আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, যখনই তার ফুল অ্যাক্সেস থাকবে সে চাইলে কি করতে পারবে, সে এই মেইলটাকে চাইলে ডিলিটও করতে পারবে। এমনকি যারা প্যাটেল যে নিজে যে মেইলগুলো করেছিল, এটা তো আমি ওনার মেইল বক্সটা ওপেন করলাম, তার যে আদার্স আরো মেইল থাকবে, যদি ফুল পারমিশন দেই, আদার্স মেইলকেও সে কি করতে পারে, ডিলিট করতে পারে। এই জন্য এখন আপনারা বলেন, কাউকে কি ফুল অ্যাক্সেস দেওয়া উচিত নাকি সেন্ডাস দেওয়া উচিত, কোনটা করা উচিত? সেন্ডার্সটাই দেওয়া উচিত। ডেফিনেটলি, মানে ট্রাস্ট থাকা ভালো, এত ট্রাস্ট করা যাবে না যে একদম সবকিছু দিয়ে দিবেন, দেখা যাবে আপনার সব নাই করে দিয়েছে। এই জন্য আমরা কখনো আসলে সাধারণত মানে অ্যাডমিন কাউকে ফুল পারমিশন দেয় না। সো ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়, এখন আরেকটা অপশন আছে আমাদের কাছে। এটাকে আমি করব নাকি আমি কন্টিনিউ করতে পারি যদি আপনারা চান?
আমার মনে হয় সেটিংসটা কমপ্লিট করা ভালো। আমি এই পারমিশনগুলো উঠাই দিচ্ছি, ডিলিট আগে যেগুলো দিয়েছিলাম। সেন্ড অ্যাজ, দেন হচ্ছে ফুল অ্যাক্সেস, এডিট, ডিলিট অ্যান্ড কনফার্ম। সো এখন সবকিছু আগের মতো, কারো কোনো পারমিশন দেওয়া নাই। এখন আমরা এই জিনিসটা বুঝবো, সেন্ড অস বিহাফ, সরি সেন্ড অন বিহাফ, এই ব্যাপারটা কি? সেন্ড অন বিহাফে যখন আপনি পারমিশন দেবেন তখন যেটা হবে, আপনি কার হয়ে, এক্সেস নামক ইউজারটা কার হয়ে মেইলটা পাঠাচ্ছে, এই আইটি অ্যাডমিন মানে যাকে আপনি পাঠাবেন এটা শো করবে। দ্যাট মিনস এখানে মানে আপনি বুঝে ফেললেন, যাকে মেইল দিচ্ছেন সে বুঝতে পারবে যে যারা পাটেল নাই, কিন্তু এক্সচেঞ্জ নামক ইউজারটা যারা পাটেলের হয়ে আমাকে মেইল করেছে, এই লেখাটা শো করবে। যদি এই ধরনের আপনি মেসেজ শো করতেছেন, যে আমি আসলে জানাতে চাই অ্যাকচুয়ালি যে আসলে কে মেসেজটা পাঠাচ্ছে কার হয়ে, তাহলে আপনাকে যেটা করতে হবে, সেন্ড অন বিহাফ, এখানে এই পয়েন্টে এসে আপনাকে ডেলিগেশনটা দিতে হবে, দেন হচ্ছে এডিট। তাকে অ্যাড করবেন একইভাবে, ধরুন যে আপনি অ্যাডমিনকে অ্যাড করলেন, সেভ, দেন হচ্ছে কনফার্ম। ওকে, একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ। একইভাবে আমরা আরেকটা মেইল করব, দেন হচ্ছে নিউ মেইল, যাব কোথায়, ফ্রম, দেন হচ্ছে শো, সরি শো ফ্রম, যারা এসএনবি আইটি, দেন হচ্ছে পাঠাবো পাঠাচ্ছি কাকে, আইটি অ্যাডমিনকে, আইটি অ্যাডমিন হচ্ছে টেস্টিং মেইল। ওকে, মেইলটা এসছে। পারমিশনটা এখনো ইয়ে হয়নি, right? সাধারণত মেইল করলে যেটা হবে, আপনার এখানে দেখাবে যে যারা প্যাটেল অন বিহাফ অফ এক্সচেঞ্জ ইউজার, এই মেসেজটা শো করবে। কেন শো করছে?
2 মিনিট ওয়েট করেন। আচ্ছা, আবার ট্রাই করি। নিউ মেইল, দেন হচ্ছে অপশনস, শো ফ্রম, জারা প্যাটেল, আইটি অ্যাডমিন, দেন হচ্ছে হাই সেট। একটু চেক করে আসি জারা প্যাটেল। ঠিকই তো আছে সব, কেন পাচ্ছি না? আউট ওপেন করলাম, ট্রাই করে দেখি। অ্যাডমিন, ওকে, নিউ মেসেজ, শো ফ্রম। আচ্ছা, নতুন করে আবার সার্চ করি যারা। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখি। এটা কোনো কারণে হয়তো আপডেট হচ্ছে না এখন। ওই আগে যে পারমিশন দিয়েছিলাম ওরকম ভাবে আসতেছে, বাট সেন্ড অন বিহাফ দিলে আমাদের এরকম ভাবে আসবে না, এখানে লেখাটা একটু চেঞ্জ হবে। জারা প্যাটেল অন বিহাফ অফ, যে পাঠাচ্ছে, পাঠাচ্ছে কে? এক্সচেঞ্জ ইউজার, এইভাবে করে আসবে। তো আমাদের সময় আর নাই, আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটা কি ক্যাশের জন্য হতে পারে যে অনেকগুলো পলিসি ওখানে দেওয়া হয়েছে একটি হ্যাঁ, ইউজারের উপরে? হ্যাঁ, কারণ আমরা তো আসলে এটা অনেক সময় এরকম হলে আমরা যেটা করি, একবার সাইন আউট করে সাইন ইন করে আবার করি, যেহেতু সময় কম এই জন্য আমি আর এত ট্রাবল শুটিং এ যাচ্ছি না। হ্যাঁ, ওকে। আর পলিসি টাইপের থাকুক, এটা কাজ করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর আমরা যদি ফ্রাইডেতে ক্লাস করি, এই ফ্রাইডেতে, তাহলে হচ্ছে আমি গ্রুপে জানিয়ে দেবো। আচ্ছা, 4টা থেকে ক্লাসটা যদি শুরু হয় তো শেষ হবে কয়টা থেকে? 9টা পর্যন্ত? করা যেতে পারে না এটা পর্যন্ত, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। না, আমাদের জন্য একটু ডিফিকাল্ট। তাহলে 8টা। না, এখন যে টাইম ডিউরেশনটা আছে এই ডিউরেশনটা হলে মনে হয় ভালো হয়।
মানে 7:30 থেকে 9টা সেটা বলছেন? না না, এখন তো আমাদের ক্লাস কতক্ষণ হচ্ছে, 2 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ। সো 2 ঘন্টা করলে, ও মানে আপনি বলতে চাচ্ছেন যে ফ্রাইডে তো 2 ঘন্টা করবো সেটা? জি জি জি। বাট আমি চাচ্ছি যে ফ্রাইডেতে যেহেতু আমাদের অনেকগুলো ক্লাস মিস হয়েছে, মানে আমরা আর একটু সময় বেশি নিয়ে করবো, মানে শনি সোম তো থাকবেই, আচ্ছা পাশাপাশি আচ্ছা। হচ্ছে ফ্রাইডেতে। সেক্ষেত্রে আমরা 2 ঘন্টা মানে বেশি কম হয়ে যায়, কারণ 2 ঘন্টা খুব বেশি বেশি কিছুক্ষণ তো কভার করা যায় না। হ্যাঁ, শুক্রবার। দেখা যায় খুব কয়েকটা টপিকস পড়ানো শেষ করা মানে অর্ধেক পথে থামাতে হয়। অ্যাটলিস্ট 3-4 ঘন্টা হলে মোটামুটি একটা ভালো একটা কভার হয়ে যায়। তারপর আপনাদের অনেক কোশ্চেন থাকে, তারপর অনেক ইয়ে থাকে, এটা কিভাবে করবো, সেগুলো আসলে সময়ের অভাবে দেখাতে পারি না। দেখা যায় আবার অন্য একটা ক্লাসে চলে যায়, আবার অন্য একটা ক্লাসে চলে গেলে যেটা হয় মানে ওই সিনক্রোনাইজেশনটা মানে এটা থাকে না আর কি। আবার নতুন করে রিমাইন্ড করতে হয় যে আসলে কি পড়েছিলাম কি করেছিলাম, আবার নতুন করে করা লাগে, এই অসুবিধাটা হয় আর কি। সো আর কারো কোনো কিছু মানে সময় নিয়ে ফ্রাইডে 4টা থেকে, তাহলে আমরা 4, 5, 6, 7, যদি বেশি প্রবলেম মনে করেন তাহলে আমরা হচ্ছে 7টা 7:30 পর্যন্ত করতে পারি। এতে কার কোনো আপত্তি আছে কিনা? না, আমার যদি হয় আপনার নেক্সট সামনে যে শুক্রবারটা আছে, অর্থাৎ কালকে দিন পরে, হুম হুম এটা হুম। বাদে হলে আমার কোনো সমস্যা নেই। না না, বাট নেক্সট এই ফ্রাইডেতে হওয়ার পসিবিলিটি কম। এই ফ্রাইডে যেহেতু ছাড়া আমি আমরা নিজেও দেশের বাড়ি যাব। বাকি যে দিনগুলো আছে, যেমন নেক্সট ফ্রাইডে হচ্ছে 28 তারিখ, দেন হচ্ছে 5 তারিখ। তো আমরা 5 তারিখ থেকে স্টার্ট করতে পারি, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর যদি আচ্ছা, 5 তারিখ 28 তারিখও থেকে হয়, করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। 28 ঠিক তারিখও আছে করতে ভাই, পারেন। 5 তারিখ থেকে করলে ভালো হয়। হ্যাঁ, যদি 5 তারিখ থেকে করি সেক্ষেত্রে কি আমি 4টা থেকে 9টা, 9টা না হোক 8টা পর্যন্ত করতে পারি কিনা, অসুবিধা আছে কিনা? কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি তাহলে গ্রুপে জানিয়ে দিব, হ্যাঁ। আর এর মধ্যে তো আমাদের ক্লাস অনেকগুলো আছে, শনি সোম বুধ, একটা সপ্তাহ তো ঠিক পাচ্ছি। আছে, ঠিক আছে। ওকে ওকে, আল্লাহ হাফেজ।